বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। এই ভিডিওতে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব। সমবায়ের আরেকটি অন্য ভিডিও তৈরি করা হবে। তো ইন্ট্রোডাকশন। গণিতে বস্তুসমূহকে বিভিন্নভাবে সাজানো বা তাদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, মনে করো প্রশ্ন করা হয়েছে 2, 3, 4 অঙ্ক তিনটি দ্বারা কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। স্পষ্টতই অঙ্কগুলি দিয়ে 2 অঙ্ক বিশিষ্ট 6টি সংখ্যা অর্থাৎ 23, 32, 24, 42, 34, 43 ইত্যাদি গঠন করা যায়। আবার মনে করো কোনো নির্বাচন প্রতিযোগিতায় 3জন প্রার্থী এ, বি ও সি আছে। তাদের মধ্যে থেকে 2জন প্রার্থীকে মোট কত রকমের নির্বাচন করা যায়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই অধ্যায়ে আমরা বস্তুসমূহের বিন্যাস এবং সমবায় সংক্রান্ত প্রশ্নাবলী সমাধান পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা করব। অর্থাৎ বিন্যাস মানে হচ্ছে পারমিউটেশন এবং সমবায় হলো কম্বিনেশন। তাহলে এখানে আমরা বিন্যাসের সংজ্ঞাটা দেখে নিই। নির্দিষ্ট সংখ্যক কতগুলি বস্তুর মধ্যে থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে এক এক প্রকার সাজানোকে এক একটি বিন্যাস বা পারমিউটেশন বলে। তো এখানে যেটি ইম্পর্টেন্ট, এই কয়েকটি মানে হচ্ছে npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে n গ্রেটার দেন ইকুয়াল টু r, অর্থাৎ n এর যে মান সেটি r এর থেকে বড় বা সমান হবে। ঠিক আছে, আর যখন সবগুলি নেওয়া হবে তখন npn সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে n থেকে n বিয়োগ করলে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 1 সমান n ফ্যাক্টোরিয়াল। তাহলে কি পেলাম? npn সমান n ফ্যাক্টোরিয়াল হয়, আর npr সমান হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবারে আসছে সমবায়। কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে ক্রম নির্বিশেষে বিভিন্ন দল বা নির্বাচন গঠন করা হলে তাদের প্রত্যেকটিকে এক একটি সমবায় বলে। তাহলে কয়েকটি বললে এনসিআর, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, সি ফর কম্বিনেশন। আর সবগুলি যখন নেওয়া হবে তখন এনসিএন। এনসিএন কে আমরা সলভ করলে পাবো আমরা 1। যখন কম্বিনেশন বা সমবায় পড়বো তখন আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে যে সমবায়ের ক্ষেত্রে ক্রম অর্থাৎ অর্ডার বিবেচ্য নয়। অর্থাৎ এবি ও বিএ একই সমবায়কে প্রকাশ করে, কিন্তু বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে ক্রম বিবেচ্য। এখানে এবি এবং বিএ আলাদা। বোঝা গেল? এরপরে আসছে বিন্যাস সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী। বিন্যাস সংক্রান্ত বিভিন্ন সূত্রাবলী। বিন্যাস ও সমবায় আলোচনার আগে গণনার মৌলিক নীতি অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আলোচনা করা প্রয়োজন। যদি দুটি প্রক্রিয়ার মধ্যে কোনো একটি প্রক্রিয়া m সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং m প্রকারের কোনো এক প্রকারে তা সম্পন্ন করার পর দ্বিতীয় প্রকার n সংখ্যক বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, তবে সম্মিলিতভাবে প্রক্রিয়া দুটি m ইন্টু n সংখ্যক বিভিন্ন প্রকার করা যাবে। আবার কোনো একটি প্রক্রিয়া যদি m সংখ্যক বিভিন্ন উপায়ে, দ্বিতীয় একটি প্রক্রিয়া n সংখ্যক বিভিন্ন উপায়ে, তৃতীয় একটি প্রক্রিয়া p সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, তবে মিলিতভাবে প্রক্রিয়াগুলি m ইন্টু n ইন্টু p উপায়ে সম্পন্ন করা যাবে। এরপরে উদাহরণ দেখলেই বোঝা যাবে, আরো পরিষ্কার হবে ধারণাগুলি। তাহলে উদাহরণ নম্বর 1, প্রশ্ন কি বলছে? মনে করো ঢাকুরিয়া থেকে ধর্মতলা পর্যন্ত 6টি বিভিন্ন বাস রুট আছে। তুমি ঢাকুরিয়া থেকে ধর্মতলা বাসে যে রুটে যাও, ফিরে আসার সময় তুমি অন্য রুটে বাসে ফিরে আসো। তুমি ঢাকুরিয়া ও ধর্মতলায় যাতায়াত কত বিভিন্ন প্রকারে করতে পারো। এটিকে আমরা বক্স মেথডে বোঝার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা। দেখো এখানে কি বলেছে যে যে রাস্তায় যাওয়া হচ্ছে সে রাস্তায় ফেরা হচ্ছে না, তাহলে উইথাউট রিপিটেশনের কনসেপ্ট। তাহলে ধরো যাওয়া হচ্ছে আসা হচ্ছে, 6টি রাস্তা আছে। তাহলে যাওয়ার জন্য আমার কতগুলো উপায় আছে? 6টি উপায় আছে, কারণ 6টি রুট আছে। 6টি রুটের মধ্যে আমি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারি। তাহলে যাওয়ার জন্য উপায় হচ্ছে 6টি। আবার বলা হচ্ছে যে যে
যে রাস্তায় যাওয়া হচ্ছে সেই রাস্তায় আর ফেরা হবে না, তাহলে একটি কমে যাচ্ছে, যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় আর ফিরছি না, তাহলে ফেরার জন্য আমার কাছে কতগুলো অপশন পড়ে থাকলো? 5টি। তো যাওয়া এবং আসা যেহেতু দুটো একসাথে হচ্ছে, সেই জন্যই গুণ হচ্ছে, কারণ এবং এর কনসেপ্ট এলে আমরা গুণ করব। তাহলে টোটাল নাম্বার অফ পসিবিলিটিস অর্থাৎ 5 ছক 30, অর্থাৎ 30 রকম উপায়ে কাজটি সম্পূর্ণ হবে। এটি হলো বক্স মেথড। এবারে এটিকে যদি আমরা এই পারমিউটেশনের কনসেপ্ট দিয়ে বুঝি তাও মিলবে। দেখো, এই পি ফর পারমিউটেশন, 6টি রাস্তা আছে। এবারে যেহেতু 2, একবার যাচ্ছি একবার আসছি, সেই জন্য 6p2 তাহলে সমান 6 × 5 সমান 30। কারণ এটিকে সলভ করার নিয়ম হচ্ছে, এই নিচে যেহেতু 2 আছে 6কে 2 ঘর লিখবো। তাহলে প্রথমে 6 এলো, তারপরের সংখ্যা হচ্ছে 1 কমালাম, তাহলে 5, তাহলে 5 ছক 30। তাহলে দেখো এখানেও 30 এসেছিল, এখানেও 30 এলো। ঠিক আছে, তাহলে এটাই উত্তর বলছে যে যাতায়াতের কাজ মোট 6 × 5 = 30 রকম উপায়ে করতে পারবে। এবারে দ্বিতীয় উদাহরণ, ভ্রমণে বেরিয়ে 3টি পরিবারের একটি দল একটি হোটেলে উপস্থিত হলো। হোটেলে 5টি ফাঁকা ঘর আছে। কত বিভিন্ন উপায়ে পরিবার 3টি একটি করে ঘর দখল করতে পারে? দেখো, ঘর আছে 5টি, তাহলে এন হলো 5, পরিবার আছে 3টি, তাহলে আর হচ্ছে 3, তাহলে 5p3। তাহলে 5p3 কে সলভ করার নিয়ম কি বললাম? 5কে 3 ঘর লিখতে হবে 5-এর পর থেকে। তাহলে প্রথমে 5 এলো, তার থেকে 1 ঘর কমাও 4, তারপর থেকে 1 ঘর কমাও 3, তাহলে 5 × 4 × 3 = 60। তাহলে উত্তর হলো 60। আর এখানে হচ্ছে উইদাউট রিপিটেশনের কনসেপ্ট। উইদাউট রিপিটেশন মানে কি, যে ঘরটি একবার ব্যবহার হয়ে যাবে সেটি আর সেকেন্ড টাইম আর ব্যবহার করা চলবে না। মানে কি বলতে চাইছে, একটা রুমে যখন একটা লোক, একটা পরিবার যখন ঢুকে গেল বা চয়েস করে নিল, সেই রুমে তো আর অন্য লোক নিতে পারছে না। তাহলে প্রথমে যে পরিবারটি রুম চয়েস করবে তার ক্ষেত্রে উপায় হচ্ছে 5টি চয়েস। কিন্তু প্রথম পরিবার যখন একটা রুম চয়েস করে নিল, তাহলে সেকেন্ড পরিবারের জন্য একটি চয়েস কমে গেল, তারপরের পরিবারের জন্য আরেকটি কমে গেল। তাহলে এইভাবে 5, 4, 3 এইভাবে কমে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা বক্স মেথডে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো 3টে পরিবার, ওই জন্য আমি 3টে বক্স করেছি। তাহলে ফ্যামিলি 1, ফ্যামিলি 2, ফ্যামিলি 3। তাহলে 5টি রুম আছে, তাহলে ফ্যামিলি 1 এর জন্য চয়েস কটি? 5টি রুম। তাহলে 5টির মধ্যে যে কোনো একটি রুম সে চয়েস করবে। এরপরে ফ্যামিলি 2 এর জন্য, যেহেতু ফ্যামিলি 1 একটা রুম চয়েস করে নিল, তাহলে ফ্যামিলি 2 এর জন্য বেঁচে থাকে 4টি, কারণ একটি কমে গেল। আর ফ্যামিলি 3 এর জন্য 3টি, কারণ ফ্যামিলি 2 ও একটা রুম চয়েস করে নিল, তাহলে ফ্যামিলি 3 এর জন্য পড়ে থাকে 3টে। তাহলে টোটাল পসিবিলিটি হচ্ছে 5 × 4 × 3 = 60। ঠিক আছে, এটাকে আমরা এরকম বক্স মেথড দিয়েও করতে পারি, অথবা আমরা ওই এনপিআর সূত্র দিয়েও আমরা করতে পারি। এবার নেক্সট কনসেপ্ট, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। এখানে আর লেস দেন ইজ ইকুয়াল টু এন। ঠিক আছে, কি বলেছে? এন সংখ্যক বিভিন্ন বস্তু, বিভিন্ন বস্তুটা ইম্পর্টেন্ট, বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা। তাহলে দেখো, বক্স দিয়ে বোঝার চেষ্টা করি। এটি প্রথম বক্স, দ্বিতীয় বক্স, এইভাবে আর সংখ্যক বক্স আমি এঁকেছি। ঠিক আছে, প্রথম বক্স, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এবার দেখো, প্রথম বক্সটি ফিল করার জন্য আমার কাছে কটি অপশন আছে? এন সংখ্যক অপশন আছে। ঠিক আছে, এন সংখ্যক অপশনের যে কোনো একটি অপশন দিয়ে আমি প্রথম বক্সটা ফিল করতে পারি। ধরো প্রথম বক্সটা ফিল হয়ে গেল একটি সংখ্যা দিয়ে বা একটি এলিমেন্ট দিয়ে, ওটা ফিল করলাম। তাহলে যখন আমি সেকেন্ড ঘরে যাব, তখন আমার হাতে কটা অপশন আছে? n-1, কারণ এন এর থেকে একটা কমে যাবে, কারণ একটি তো এখানে ফিল করে দিয়েছে এক নম্বর প্রথম ঘরটাকে। সেরকম ভাবে তৃতীয় ঘর n-2, চতুর্থ ঘর n-3, এক করে কমে কমে যাচ্ছে। তাহলে এখানে বোঝার জায়গা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আরেত ঘর, আরেত ঘরে কত কমবে, এটা লেখার কায়দা আছে। তাহলে প্রথম ঘরে দেখো, এই প্রথম ঘরে দেখো ফার্স্ট ঘর, তাহলে এন এর সাথে 0 বিয়োগ হয়েছে। সেকেন্ড ঘর, এন এর থেকে 1 বিয়োগ হয়েছে। থার্ড ঘর, এন এর থেকে 2 বিয়োগ হয়েছে। মানে যততম ঘর তার থেকে 1 কম এন থেকে বিয়োগ করা হচ্ছে। তাহলে আরেত ঘর, তাহলে 1 ঘর কম, তাহলে r-1 বিয়োগ করা হবে কার কাছ থেকে? এন থেকে। তাহলে এই n মাইনাস আর প্লাস 1 হবে, কারণ ব্র্যাকেট যখন উঠে যাবে n মাইনাস, ব্র্যাকেটের মধ্যে r-1, যখন ব্র্যাকেট উঠে যাবে তখন n মাইনাস আর প্লাস 1 হয়ে যাবে। এটি হলো কনসেপ্ট।
এরপরে বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে নির্ণয় বিন্যাস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস আর প্লাস ওয়ান, যেটি বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটি এরা বলেছে। তো এখানে মনে রাখবে যে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট ডট n মাইনাস আর প্লাস ওয়ান, এটি হচ্ছে উইথাউট রিপিটেশন কনসেপ্ট, মানে একবারেই ব্যবহার করা যাবে একটা এলিমেন্টকে। ঠিক আছে। অনুসিদ্ধান্ত, n সংখ্যক বিভিন্ন বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাস, সবগুলিকে নিচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস n প্লাস ওয়ান, কারণ এখানে r সমান আমি n বসিয়ে দিলাম, কারণ সবগুলি নিচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে সবগুলিকে নিচ্ছে, তাহলে এখানে n আর r সমান হয়ে যাচ্ছে, সেই জন্য n সমান r। তাহলে যখন n সমান r হয়ে গেল তখন এই যে n n কেটে যাচ্ছে, তাহলে প্লাস ওয়ান পড়ে থাকছে, তাহলে সিরিজটি হয়ে গেল n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। বোঝা গেল? এবার নোটেশন, একে আমরা ফ্যাক্টোরিয়াল n কে আমরা এভাবে প্রকাশ করি আবার এভাবে প্রকাশ করি। অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু n সংখ্যক চলে গেল, n ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে n পর্যন্ত গুণ করা হচ্ছে। আবার একে উল্টো দিক থেকে লেখা যেতে পারে, যদি n থেকে শুরু হয় তাহলে কমে কমে যাবে, n মাইনাস ওয়ান n মাইনাস টু, এইভাবে করতে 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ানে চলে গেল। এরপরে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যাকে আমরা npr অর্থাৎ এভাবে লিখতে পারি, npr অথবা npr এভাবে লিখতে পারি, আবার npr কে আমরা এভাবে লিখতে পারি। বোঝা গেল? তাহলে অর্থাৎ npr সমান n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস আর প্লাস ওয়ান আমরা লিখতে পারি। তো এখানে দেখো, এখানে বলছি npr সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে। এরপরে npr সমান যখন লিখছি, এখানে আমরা কি করছি, লব এবং হরকে n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ডট 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 থ্রি টু ওয়ান দিয়ে উপর নিচে গুণ করছি। ঠিক আছে। তাহলে উপরে এই যে টার্মটি যেটা আসছে, যে এই টার্মটা আর এই টার্মটা, এটাকে আমরা এক্সট্রা অ্যাড করছি উপরে, আর নিচে দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে শুরু হয়ে গেল n থেকে শুরু হয়ে গেল এক পর্যন্ত, তাহলে উপরে হয়ে গেল n ফ্যাক্টোরিয়াল। আর নিচে দেখো এক থেকে শুরু হচ্ছে আর সব থেকে বড় হচ্ছে কত, n মাইনাস আর, তাহলে নিচে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে বলতে চাইছি n থেকে যখন এক পর্যন্ত গুণ হচ্ছে তখন সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, যখন n মাইনাস আর থেকে যখন এক পর্যন্ত গুণ হচ্ছে তখন সেটা হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝা গেল? তাহলে n সংখ্যক বস্তুর সবগুলি এক সঙ্গে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে npn সমান n ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? এরপরে আসছে জিরো ফ্যাক্টোরিয়াল অর্থ। npn আর এর জায়গায় কি হচ্ছে, আর এর জায়গায় n বসালো, তাহলে npn সমান n ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল, কারণ সূত্র তো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আর এর জায়গায় যেহেতু আর সমান n, তাহলে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল। এবারে বলছে n, কিন্তু আমরা জানি যে npn সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। সুতরাং npn এর সূত্রকে প্রতিষ্ঠা করতে হলে জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান ধরে নিতে হয়, তবেই তো এটা n ফ্যাক্টোরিয়াল হবে, কারণ নিচে জিরো ফ্যাক্টোরিয়াল আছে, জিরো ফ্যাক্টোরিয়াল যদি ওয়ান ধরি তবেই npn সমান n ফ্যাক্টোরিয়াল হয়। বোঝা গেল? সংজ্ঞা অনুযায়ী জিরো ফ্যাক্টোরিয়াল অর্থহীন হলেও তার মান এক ধরা হয়। কোনো ঋণাত্মক বা ভগ্নাংশ সংখ্যার ফ্যাক্টোরিয়াল অর্থহীন। সুতরাং মাইনাস টু ফ্যাক্টোরিয়াল বা একের তিন ফ্যাক্টোরিয়াল অর্থহীন। npr প্রতীকটি n থেকে আরম্ভ করে পরপর r সংখ্যক অখণ্ড উৎপাদকের গুণফলকে প্রকাশ করে। npr প্রতীকটি n থেকে আরম্ভ করে পরপর r সংখ্যক অখণ্ড উৎপাদকের গুণফলকে প্রকাশ করে। মানে বলতে চাইছে যে 10p3 সমান 10 ইন্টু 9 ইন্টু 8 কে বোঝায়। সে আগে করলাম, তাহলে 10 থেকে 3 ঘর যাব, তাহলে 10 9 8, তাহলে 720। অখণ্ড সংখ্যাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ হোল নাম্বার জিরো থেকে শুরু হয়, জিরো থেকে প্লাস ইনফিনিটি, 0 1 2 3 এভাবে চলবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে অখণ্ড সংখ্যা শূন্য থেকে আরম্ভ হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়। একইরকম ভাবে 6p4 সমান 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, এই 6 5 4 3 গুণ করলে হয় 360। বোঝা গেল? এখানে আরেকটি বোঝার জিনিস আছে যে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলা যায়। ঠিক আছে। মানে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলা যায়, কারণ n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ইন্টু থ্রি টু ওয়ান পর্যন্ত চললো।
তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট ডট 3 2 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ঠিক আছে, তাহলে উদাহরণস্বরূপ বলছে যে 10 ফ্যাক্টোরিয়াল সমান আমি লিখতে পারি 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, কারণ 9 এর ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 10 পর্যন্ত গুণ হচ্ছে। তাহলে আর 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল মানে কি, ব্যাপারটা তো সেমই হলো না, 10 কে আলাদা করে দিলাম, আর 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 থেকে 1 পর্যন্ত গুণ হচ্ছে। আবার 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল করতে পারি, মানে যখন যেরকম লাগবে আমি সেখানে গিয়ে ফ্যাক্টোরিয়ালটিকে আমি স্টপ করতে পারি, কিন্তু আমার 1 থেকে ওই পরপর থাকতে হবে। নেক্সট, সবগুলি ভিন্ন নয়, সবগুলি ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা। সবগুলি ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। ইম্পর্টেন্ট, সবগুলি ভিন্ন নয় এর মাথায় রাখতে হবে, এবং সবগুলি কে একত্রে নিয়ে, এই দুটো টার্ম ইম্পর্টেন্ট, সেজন্য বক্স করে দিয়েছি। মনে করো n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক এক প্রকারের সদৃশ বস্তু, q সংখ্যক দ্বিতীয় প্রকারের সদৃশ বস্তু, r সংখ্যক তৃতীয় প্রকারের সদৃশ বস্তু, এবং বাকি বস্তুগুলি সবকটি ভিন্ন প্রকারের। এরকম যদি হয়, আমাদের সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। মানে যতগুলো সংখ্যা আছে তত ফ্যাক্টোরিয়াল উপরে থাকছে অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল, আর যেগুলো একই টাইপের আছে অর্থাৎ সেইগুলো মানে কতবার করে আছে সেগুলো হচ্ছে নিচে বসবে, অর্থাৎ p টাইপের গুলো p ফ্যাক্টোরিয়াল, q টাইপের গুলো q ফ্যাক্টোরিয়াল, এবং r টাইপের গুলো r ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে হবে। তো প্রক্রিয়াটি সাধারণভাবে প্রযোজ্য, অর্থাৎ 2 3 বা ততোধিক সব বস্তু প্রত্যেকটি একাধিক থাকলেও প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট, প্রত্যেক বস্তুকে বার পর্যন্ত বারবার নেওয়া যায়। বারবার নেওয়া যায় মানে উইথ রিপিটেশন, মানে প্রথম ঘরে যেটি এলো সেটি সেকেন্ড ঘরেও আসতে পারে। আগে যতগুলো পড়লাম সেখানে প্রথম ঘরে যে আসছে সেকেন্ড ঘরে সে নাও আসতে পারে, মানে নাও আসতে পারে নয়, সেকেন্ড ঘরে আসছে না, সেই জন্যই তো অপশন গুলো পরপর কমে 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 যাচ্ছে। কিন্তু এখানে বলছে বারবার আসছে, মানে যে প্রথম ঘরে বসলো সে দ্বিতীয় ঘরে আসতে পারে, দ্বিতীয় ঘরে যে বসলো সে তৃতীয় ঘরেও যেতে পারে। এই শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। বোঝার চেষ্টা করি বক্স মেথডের থ্রুতে। দেখো 1 2 3 করে আমি r সংখ্যক বক্স আমি এঁকেছি। তুমি ধরো n সংখ্যক টার্ম আছে, তাহলে n সংখ্যক প্রথম বক্সটিকে আমি n রকম ভাবে ফিল করতে পারি, তাই না? তাহলে প্রথম বক্সটি ফিল করার জন্য আমার হাতে কটা অপশন আছে, n সংখ্যক অপশন আছে। তাহলে দ্বিতীয় ঘরকে ফিল করার জন্য আমার কাছে n সংখ্যক অপশন আছে। কারণ কি, আমাকে বলেছে যে বারবার নেওয়া যায়, মানে প্রথম ঘরে যে বসলো সে সেকেন্ড ঘরেও আসতে পারে, তাহলে কমছে না। এরকম ভাবে তৃতীয় ঘরেও কত রকম ভাবে ভর্তি করতে পারি, n রকম ভাবে। কারণ প্রথম ঘরে যে বসে আছে সেকেন্ড ঘরেও আসতে পারে, থার্ড ঘরেও আসতে পারে, কারণ এখানে উইথ রিপিটেশনের কনসেপ্ট, সেই জন্য এখানে উত্তর হয়ে যাবে n টু দি পাওয়ার r। বোঝা গেল? এটাই বলেছে এখানে, প্রথম স্থানটি n বিভিন্ন উপায়ে পূরণ করা যায়, কারণ n সংখ্যক বিভিন্ন অক্ষরের যে কোনো একটিকে ওই স্থানে বসানো যায়। n সংখ্যক রকমের যে কোনো একটি উপায়ে প্রথম স্থানটি পূরণ হওয়ার পর দ্বিতীয় স্থানটিও n সংখ্যক উপায়ে পূরণ করা যাবে, কারণ প্রথম স্থানে যে অক্ষর বসানো হয়েছে দ্বিতীয় স্থানেও সেই অক্ষর বসানো যাবে। সেই জন্য এই অপশনগুলো কমছে না, প্রত্যেক ঘরে সেই n উপায়ে যাচ্ছে, সেই জন্য r টাইমস যেহেতু হচ্ছে, মানে r সংখ্যক ঘর আছে, তাহলে n টু দি পাওয়ার r। সুতরাং সুতরাং নির্ণীয় বিন্যাস সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার r। পরিষ্কার হলো? এখানে একটি সূত্র আছে, যদি n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বেশি না নেওয়া হয়, এবং যদি n সংখ্যক বস্তুর প্রত্যেকটি r বার পর্যন্ত নেওয়া হয়, তবে মোট বিন্যাস সংখ্যা n টু দি পাওয়ার 1 প্লাস n টু দি পাওয়ার 2 প্লাস n টু দি পাওয়ার 3 ডট 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 প্লাস n টু দি পাওয়ার r, এটা সমান হয় n ইন্টু ব্র্যাকেটের মধ্যে n টু দি পাওয়ার r মাইনাস 1, নিচে হচ্ছে n মাইনাস 1। শর্তানুপরীত বিন্যাস বা রেস্ট্রিক্টেড পারমিউটেশন। ঠিক আছে, এগুলি এখানে অতটা পরিষ্কার হবে না, এগুলো যখন অঙ্ক করা হবে তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি একবার বলে দিচ্ছি যে m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না এমন শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে n মাইনাস m pr, যেখানে n মাইনাস m গ্রেটার দ্যান ইকুয়াল টু r। ঠিক আছে, এই উপরেরটি সবসময় নিচের থেকে বড় অথবা সমান হবে। দ্বিতীয় কি বলছে, m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে এমন শর্তে n সংখ্যক
বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে rpm ইন্টু n মাইনাস m p r মাইনাস m। এটি অঙ্ক করলে পরিষ্কার হবে, এটি উদাহরণে অঙ্ক আছে, করাবো। তৃতীয়, m সংখ্যক বিশেষ বস্তু সর্বদা একটি নির্দিষ্ট ক্রমে থাকবে এমন শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে n মাইনাস m p r মাইনাস m। ফোর্থ, m সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে যে কোনো ক্রমে থাকবে এমন শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস হবে m ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস m p r মাইনাস m। বোঝা গেল? ফিফথ, m সংখ্যক বিশেষ বস্তু একটি নির্দিষ্ট ক্রমে একত্রে থাকবে এমন শর্তে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে r মাইনাস m প্লাস ওয়ান ইন্টু r মাইনাস n মাইনাস m p r মাইনাস m। প্রথম থেকে যতগুলো জিনিস পড়লাম, এবারে সামারাইজেশন অর্থাৎ সংক্ষিপ্তকরণ। প্রথমে কি বলছে, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 3 টু 1, মানে n থেকে 1 পর্যন্ত গুণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। বোঝা গেল? দ্বিতীয়ত, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, আগে আমরা প্রমাণ করলাম। থার্ড, npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আগে প্রমাণ করলাম। একে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস r প্লাস ওয়ান, আগে করলাম। এবার আসছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা। বোঝা গেল? এরপরে npn, ওখানে হলো বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিচ্ছি আর বিভিন্ন বস্তু থেকে সবগুলি নিচ্ছি। তাহলে সবগুলি নিচ্ছি মানে কি npn, কারণ এখানে r সমান n হয়ে যাবে, তাই না? npn সমান n ফ্যাক্টোরিয়াল, আগে করলাম, সমান n সংখ্যক বিভিন্ন বস্তুর সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। ফিফথ, n সংখ্যক অক্ষরের মধ্যে p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c এবং অন্য অক্ষরগুলি বিভিন্ন হলে সবগুলি একত্রে নিয়ে বিন্যাস n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এটি সূত্র। মানে p ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে, p হচ্ছে একটা টাইপের, q হচ্ছে আরেকটা টাইপের, আর r হচ্ছে আরেকটা অন্য টাইপের। বোঝা গেল? অঙ্ক করলে এগুলো আরো পরিষ্কার হবে। সিক্সথ, n সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটি বস্তু যদি r বার পর্যন্ত বারবার আসে, বারবার আসছে মানে কি উইথ রিপিটেশন, তবে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার r, আগে করলাম। সেভেন্থ, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আবার n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। যখন যেরকম লাগবে তখন আমি সেরকম লিখবো। যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান আমি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আলটিমেট 1 পর্যন্ত যাচ্ছে। আবার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ এই 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 এর পর থেকে 1 পর্যন্ত চলে গেল গুণ হয়ে হয়ে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হয়ে গেল। যখন যেরকম লাগবে ক্যালকুলেশন সুবিধার জন্য সেরকম আমি লিখবো। 8, np1 সমান n হয়, কারণ বলা হয়েছে, আগে করলাম আমরা, নিচে যত থাকবে, নিচে যত সংখ্যা থাকবে ততগুলো টার্ম লিখবো। দেখো নিচে 1 আছে মানে n লিখলাম, নিচে 2 আছে সেই জন্য n ইন্টু n মাইনাস ওয়ান লিখলাম, নিচে দেখো np3 মানে নিচে 3 আছে তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু আছে। বোঝা গেল? নিচে যত থাকবে ততগুলো টার্ম আমি লিখবো। যেমন 10p4 সমান 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, কারণ নিচে 4 ঘর লিখতে হবে। 14p3 সমান 14 ইন্টু 3 13 ইন্টু 12, মানে নিচে 3 ঘর আছে। বোঝা গেল? আর একটা ইম্পর্টেন্ট একটি সূত্র আছে, n সংখ্যক খামে নির্দিষ্ট n সংখ্যক চিঠির প্রত্যেকটি ভুল খামে রাখা যায় n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n ফ্যাক্টোরিয়াল প্রকারে। এটি একটি সূত্র। কিসের সূত্র? না n সংখ্যক খামে নির্দিষ্ট n সংখ্যক চিঠির প্রত্যেকটিকে ভুল খামে রাখা যায় এত প্রকারে। উদাহরণ নম্বর 1, সংজ্ঞা থেকে প্রমাণ করো যে npr সমান n মাইনাস ওয়ান pr প্লাস r ইন্টু n মাইনাস ওয়ান pr মাইনাস ওয়ান। তাহলে কি বলা হচ্ছে, npr বলতে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা বোঝায়।
ঠিক আছে, এই বিন্যাস সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা, যাতে একটি বিশেষ বস্তু কখনোই থাকবে না, অর্থাৎ ধরো n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে একটি বস্তু থাকছে না, তার মানে n-1। আর ঘর তো r সংখ্যক ঘর আছে, তাহলে আমরা পেয়ে গেলাম n-1 pr। সেকেন্ড ক্ষেত্রে পাওয়া যাচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা, যাতে একটি বিশেষ বস্তু সর্বদাই থাকবে। ধরো n সংখ্যক বস্তু আছে, r সংখ্যক ঘর আছে, তাহলে r সংখ্যক ঘরকে আমি বক্স এঁকেছি। এবার ধরো n সংখ্যক বস্তু, তো তাহলে প্রথম বস্তু যে 1 নাম্বার যে বস্তুটি ধরলাম যে সে এখানে বসেছে, সে সবসময় থাকবে, তাহলে ওকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি কতগুলো ঘর পড়ে আছে? r-1। আর কতগুলো সংখ্যা পড়ে আছে? n-1। তাহলে 1 যখন প্রথমে বসছে, তাহলে বাকিগুলোর মধ্যে বিন্যাস কত? n-1 p r-1। ঠিক আছে, এরপরে এখানে আরেকটি কেস আছে। এখন বিশেষ বস্তুটিকে আর টি স্থানে আর উপায়ে রাখা যায়। ওই প্রথম স্থানে যে বস্তুটিকে রেখেছি, একে আমি আর টি স্থানে আর উপায়ে রাখা যায়, এবং প্রত্যেক উপায়ের জন্য অবশিষ্ট n মাইনাস বস্তুকে অবশিষ্ট r-1 স্থানে n-1 p r-1 উপায়ে রাখা যায়। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে r ইন্টু n-1 p r-1। বোঝা গেল? তাহলে প্রমাণিত npr সমান n-1 pr প্লাস r ইন্টু n-1 p r-1। এই প্রমাণটিকে আমরা সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে npr সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব। তাহলে এই প্রথম ক্ষেত্রে n হচ্ছে n-1, r হচ্ছে নিচে r আছে, তাহলে একে যদি সূত্রে ভাঙি, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল উপরে হলো n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n-1 মাইনাস আর, সূত্র থেকে পেয়ে গেলাম, প্লাস এই আর তো আগে থেকে ছিল, ইন্টু এক্ষেত্রে n হচ্ছে n-1, আর হচ্ছে r-1, তাহলে n ইন্টু npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n r ফ্যাক্টোরিয়াল সূত্রে ভাঙো, তাহলে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস r-1। তাহলে এটি কাটাকুটি যাবে, তাহলে এটা হয়ে যাবে n মাইনাস আর। বোঝা গেল? তাহলে নিচে হয়ে যাচ্ছে ওটা n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তো ভিতরটা কাটাকাটি হয়ে গেল। এরপরে দেখো বলা হচ্ছে যে প্রথম পদটি লব ও হরকে n মাইনাস আর দিয়ে গুণ করা হচ্ছে। এখানে লব এবং হরকে n মাইনাস আর দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে যখন গুণ করা হলো, তাহলে উপরে পাচ্ছি আমরা n মাইনাস আর ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে নিচের এই টার্মটি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি? n মাইনাস আর ইন্টু n মাইনাস r-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? কারণ প্রথমে বড়টি হলো, তার থেকে এক ঘর কমিয়ে সেটাকে ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারি। তাহলে যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল সমান 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে আমরা n মাইনাস আর ইন্টু n মাইনাস r-1 ফ্যাক্টোরিয়ালকে আমরা n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এরপর ডান দিকে যা ছিল তাই। এবারে এখান থেকে আমরা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি। তাহলে কমন নিলাম, তাহলে কমন নিলে কি হয়? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। কি পড়ে আছে এখানে? n মাইনাস আর, আর এই আর পড়ে আছে, আর মাঝখানে যোগ চিহ্ন ছিল, তাহলে n মাইনাস আর প্লাস আর। এই মাইনাস আর প্লাস আর কেটে যাবে, তাহলে পড়ে থাকে n। এই n হচ্ছে এই n টি, আর উপরে হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এরপরে উপরের n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ n এর থেকে n মাইনাস 1 এক কম। যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম, সেরকম n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর নিচে আছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাই তো npr এর সূত্র। 2 নম্বর উদাহরণে আমাদের 3টে প্রশ্ন দেওয়া আছে, আমরা এক এক করে সমাধান করব। 1 নম্বর প্রশ্নে বলা ছিল যে
4 মাইনাস এক্স পি টু সমান 6। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আবার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সিরিজ কমপ্লিট করছে। আবার আগে আমরা দেখলাম যে এনপি টু যেহেতু নিচে 2 আছে, তাহলে আমরা দুটো টার্ম লিখতে পারি, তাহলে এন ইন্টু এন মাইনাস 1, মানে এন থেকে শুরু করে পিছিয়ে পিছিয়ে যাবো, যেহেতু নিচে 2 আছে সেজন্য 2 ঘর পিছাবো। ক্লিয়ার? তাহলে একইভাবে 4 মাইনাস এক্স নিচে আছে 2, তাহলে আমরা এখানে 2 ঘর পিছাচ্ছি, তাহলে 4 মাইনাস এক্স, তারপরের ঘর হচ্ছে 4 মাইনাস এক্স মাইনাস 1, এটি সমান হচ্ছে 6। আবার এখানে 4 মাইনাস এক্স সমান ওয়াই হচ্ছে, তাহলে 4 মাইনাস এক্স যদি ওয়াই ধরে, এবার যেখানে যেখানে 4 মাইনাস এক্স আছে ওয়াই বসিয়ে দাও, তাহলে ওয়াই মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 মাইনাস 6 সমান 0। গুণ করে দিলে দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে। সলিউশন করো, দেখো ওয়াই সমান 3 বেরোবে, অর্থাৎ ওয়াই সমান +3, আর একবার বেরোবে ওয়াই সমান -2। এখানে আমরা এই প্লাস ভ্যালুটি নেব, তাহলে ওয়াই সমান যদি +3 হয়, তাহলে 4 মাইনাস এক্স সমান 3 সমান এক্স সমান হচ্ছে 1। ওয়াই সমান যখন +3 তখন এক্স সমান হবে 1। ঠিক আছে? যেহেতু এখানে বলে দিয়েছে যে ওয়াই সমান 4 মাইনাস এক্স এর মান ধনাত্মক, সুতরাং ওয়াই -2 গ্রাহ্য হবে না। বোঝা গেল? এক্স এর মান আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন কি দিয়েছিল? দেখো npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটি তো সূত্র। এরপরে আবার আমরা n ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি আগের মতো। আর এই নিচের যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল, একে আমরা সাজিয়ে লিখছি এইভাবে, n মাইনাস 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে r মাইনাস 1। দেখো কাটাকুটি করলে কিন্তু সেই n মাইনাস আর ই থাকে, তো এটিকে আমরা সাজিয়ে লিখলাম এইভাবে, n মাইনাস আর কে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এইভাবে সাজিয়ে লেখার পরে লক্ষ্য করো এই এনটা হচ্ছে এই এন, ঠিক আছে? আর এই যে বাকি যে টার্মটা হলো, উপরে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা এখন আমরা লিখতে পারি হচ্ছে এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। কারণ এখানে এন মাইনাস ওয়ান হয়ে গেল এন, আর এই আর মাইনাস ওয়ানটা হচ্ছে আর, আর এন মাইনাস ওয়ানটা তো এন পেয়ে গেলাম, তাহলে ওই n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, সুতরাং আমরা লিখতে পারি n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। ক্লিয়ার? আবার npr সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান, কি করছি লব ও হরকে আমরা এই n মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে গুণ করছে, তাহলে এই যে n মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গুণ করা হচ্ছে। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে লক্ষ্য করো n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ n মাইনাস আর প্লাস ওয়ান থেকে একবার যদি পিছায় তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে বড়টাকে n মাইনাস আর প্লাস ওয়ান হচ্ছে বড়, তাহলে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারি, কারণ 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। বুঝা গেল? তাহলে একইরকম ভাবে আমরা এখানে এই যে নিচে আছে n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, একে আমরা যেহেতু বড় হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারি, আর উপরে আছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আর n মাইনাস আর প্লাস ওয়ান তো পড়ে আছে। তো আবার n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান, তাই না? কারণ n মাইনাস আর মাইনাস ওয়ান বাইরে মাইনাস, ওই ভিতরে প্লাস হচ্ছে। বলতে চাইছি যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে এটি আছে, এখানে আর হচ্ছে আমাদের আর মাইনাস ওয়ান, তবে কি এটা মেলে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এন পি আর মাইনাস ওয়ান আমরা লিখতে পারি, আর এই n মাইনাস আর প্লাস ওয়ান তো আগে থেকেই ছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, প্রশ্ন কি আছে n প্লাস আর প্লাস ওয়ান পি টু সমান 72। নিচে যেহেতু 2 আছে, তাহলে উপরে n প্লাস আর প্লাস ওয়ান একে দুবার, মানে দুটি পরপর লিখবো দুটো ঘরে, তাহলে প্রথমে হচ্ছে n প্লাস আর প্লাস ওয়ান, তারপরে ঘরে এক কমবে, তাহলে মাইনাস ওয়ান করবো, তাহলে পরের সংখ্যাটা হচ্ছে কি n প্লাস আর, কারণ এখানে এক ছিল, মাইনাস এক করলে প্লাস এক মাইনাস এক কেটে যাবে, তাহলে এই দুটো হলো। এবার 72 কে আমি কি করছি এইভাবে লিখছি, 8 নং 72 হয়, 9 কে 8 প্লাস ওয়ান ইন্টু 8 এইভাবে লিখছি। তাহলে প্রথম সমান চিহ্নের
বাঁ দিকে প্রথম পদ আর সমাধানের ডান দিকে প্রথম পদ কম্পেয়ার করা হবে, আর সেকেন্ড টার্ম আমরা কম্পেয়ার করবো। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি n প্লাস আর সমান হচ্ছে 8, আমরা পেয়ে গেলাম। আবার প্রশ্ন দেওয়া আছে n মাইনাস আর পি টু সমান 12, 12কে 4 3 12 এভাবে লিখবো, আর 3কে 4 মাইনাস 1 হিসেবে লিখবো। আবার যেহেতু নিচে 2 আছে তাহলে n মাইনাস আর কে 2 ঘর লিখবো, তার প্রথমে আসছে n মাইনাস আর, তারপরে ঘর 1 বিয়োগ করো n মাইনাস আর মাইনাস 1, বোঝা যাচ্ছে? তাহলে আবার কম্পেয়ার করবো আগের মতো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি n মাইনাস আর সমান হচ্ছে 4 পাচ্ছি। তাহলে আগে পেলাম n প্লাস আর সমান 8 পেলাম, আর নিচে পাচ্ছি n মাইনাস আর সমান 4। এই দুটো সমাধান করো, দেখো কি পাই। n সমান 6 পাচ্ছি, n সমান 6 এবং r সমান হচ্ছে 8 মাইনাস 6 সমান 2। আমরা জানি npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে n হচ্ছে 2n প্লাস 1, আর হচ্ছে n মাইনাস 1, আর এই ক্ষেত্রে হচ্ছে n হচ্ছে n মাইনাস 1, এখানে হচ্ছে n। তাহলে একে আমরা এই n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল রূপে ভাঙলে এরকম পেয়ে যাব, ঠিক আছে? এবারে এটিকে গুণ করো, তো গুণ করলে আমরা এরকম ফর্মে পাবো। এরপর লক্ষ্য করো এই প্রথম টার্মটি অর্থাৎ 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, একে আমরা লিখতে পারি 2n প্লাস 1 ইন্টু 2n, এক পিছ হলো, ইন্টু 2n মাইনাস 1, আরো এক পিছ হলো। তো এখানে গিয়ে স্টপ করে দিলাম ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তো আগে থেকে ছিল। আর এই নিচে ক্ষেত্রে এই সেকেন্ড ঘরটিকে ভাঙছি n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে, দেখো n প্লাস 2 ইন্টু 1 কমাও, তাহলে n প্লাস 1, 2 এর থেকে 1 কমে 1 হলো, ইন্টু আরো 1 কমাও, তাহলে n, আরো 1 কমাও n মাইনাস 1, এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালে গিয়ে আমি আটকে দিলাম। এতে কি হচ্ছে দেখো, উপরে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচের n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, উপরে 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচের 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে কি পড়ে থাকে উপরে 2 ইন্টু 2n প্লাস 1 পড়ে আছে, আর নিচে পড়ে আছে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 সমান 3 এর 5। এবার কোনাকুনি গুণ করো, দেখো কি পাবো, 3n স্কোয়ার প্লাস 9n প্লাস 6 সমান 20n প্লাস 10। এবার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটিকে সলভ করো, সলভ করলে পেয়ে যাবে n সমান 4 বা n সমান মাইনাস 1/3, কিন্তু n সমান মাইনাস 1/3 অসম্ভব, অতএব n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান হচ্ছে 4। 4 এর উদাহরণ বলেছে, দেখাও যে 2n ফ্যাক্টোরিয়াল সমান 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1। বাম পক্ষ অর্থাৎ 2n ফ্যাক্টোরিয়াল, এই 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, 2n ইন্টু 2n মাইনাস 1, এক ঘর পিছ হলো, এই 2n মাইনাস 1 আর যদি মাইনাস 1 করি তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, এইভাবে পিছতে 6 5 4 3 2 1 পর্যন্ত চলে গেল, মানে 2n থেকে 1 পর্যন্ত গুণ হচ্ছে, সেই জন্য তো 2n ফ্যাক্টোরিয়াল, তাই না? নেক্সট স্টেপে কি করা হচ্ছে, যুগ্ম এবং অযুগ্ম গুলোকে পৃথক ভাবে লেখা হচ্ছে। প্রথমে আসছে ইভেন, সেই জন্য দেখো 2n ইন্টু 2n মাইনাস 2 6 4 2, না ইভেন গুলোকে একসাথে লেখা হলো। আর এখানে অড গুলো লেখা হচ্ছে, মানে 2n মাইনাস 1 5 3 1, এগুলো হচ্ছে অড গুলো। তাহলে ইভেন গুলোকে একসাথে লেখা হচ্ছে, অর্থাৎ যুগ্ম গুলোকে একসাথে লেখা হলো, অড গুলোকে একসাথে লেখা হলো, ঠিক আছে? এরপরে দেখো এই পোর্শনে এই যে 2n মাইনাস 1 এ, সরি 2n মাইনাস 2 এ 2 কমন যাচ্ছে, এই যে 2টা কমন নেওয়া হলো, ঠিক আছে? আর বাকিগুলোকে যেমন 6 কে 2 ইন্টু 3, 4 কে 2 ইন্টু 2, আর 2 কে 2 ইন্টু 1 এভাবে ভাঙা হলো, আর অড গুলো যেমন ছিল ছিল। এরপরে দেখো প্রত্যেকটি পজিশনে 2 গুণের আকারে আছে n টাইমস, n সংখ্যক, তো সেজন্য 2 টু দি পাওয়ার n, মানে n খানা 2 বাইরে বেরোলো, 2 টু দি পাওয়ার n। তাহলে সমস্ত 2 কে যদি আমি বাইরে বের করে দিই, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু 3 টু 1 পড়ে থাকছে। এই n থেকে 1 পর্যন্ত গুণফলটাই তো, এটাই তো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাই না? আর এই অড গুলো পড়ে আছে, তাহলে কারণ 2n ফ্যাক্টোরিয়ালের n সংখ্যক যুগ্ম উৎপাদক আছে, তাহলে এই 2n টা 2 টু দি পাওয়ার n পড়ে আছে, এটা n ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, আর এই 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু
ডট 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 2n-1 প্রমাণিত হলো আমাদের। উদাহরণ 5-এ বলা হয়েছে যে দেখাও যে 2 × 6 × 10 × 14 চলে গেল n সংখ্যক উৎপাদক পর্যন্ত সমান n+1 × n+2 × n+3 ডট ডট n সংখ্যক উৎপাদক পর্যন্ত। এটি আমাদের প্রমাণ করতে হবে। বলছে বামপক্ষ কি আছে, 2, 6, 10, 14 আছে। এরপরে এই 2, 6, 10, 14 কে আমরা 2 কে আমরা 2 × 1, 6 কে আমরা 2 × 3, 10 কে 2 × 5, 14 কে 2 × 7 পর্যন্ত লিখতে পারি ডট ডট কত চললো n সংখ্যক উৎপাদক পর্যন্ত। ক্লিয়ার? এরপরে দেখো যেহেতু n সংখ্যক উৎপাদক আছে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই 2 আছে, তাহলে আমি যদি 2 বার করি কত হলো 2 বেরোবে, n সংখ্যক 2 বেরোবে। তাহলে n সংখ্যক 2 কে আমি 2n লিখবো। যখন সমস্ত 2 কে বার করে দিলাম বাইরে তখন আমার কি কি পড়ে থাকে, 1, 3, 5, 7 ডট ডট n সংখ্যক উৎপাদক পর্যন্ত পড়ে থাকছে। এবার লক্ষ্য করো 1 থেকে শুরু হয়েছে 1, 3, 5, 7 n সংখ্যক উৎপাদক। তাহলে n তম টার্ম কত আমার, n তম টার্ম কত, n তম টার্ম বার করতে গেলে আমাকে এপি তে যেতে হবে, এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সেখানে একটা সূত্র হয় tn সমান a প্লাস n-1 ইন্টু ডি। এরপরে দেখো এ কি, এ হচ্ছে 1 ফার্স্ট টার্ম 1, আর ডি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় টার্মের মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ দেখো 3-1 করলে 2 হয়, 5-3 করলে 2 হয়, 7-5 করলে 2 হয়, প্রত্যেক ক্ষেত্রে 2 ঘর করে গ্যাপ আছে। তাহলে ডি হচ্ছে 2। সলিউশন করো দেখবে পাবে 2n-1। তাহলে আমরা n তম টার্ম হচ্ছে 2n-1। ক্লিয়ার? এরপরে দেখো নিচের লাইনে কি করা হচ্ছে, 2n 2n ছিল, একই থাকলো। এরপরে দেখো উপরে তো এখানে 1, 3, 5, 7 ছিল, এরপর এখানে 2 অ্যাড করা হলো, 4 অ্যাড করা হলো, 6 অ্যাড করা হলো। তাহলে শেষে কত অ্যাড হবে, শেষে অ্যাড হবে 2n। কেন? কারণ লাস্ট টার্ম তো ছিল আমার 2n-1, তার সাথে 1 যোগ করে দাও, তাহলে 1 1 কেটে যায়, তাহলে 2n। আর এই 2n কে আবার আমরা n+n লিখতে পারি। দেখো একের পরে 2 অ্যাড মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 1 এর থেকে 2 1 বড়। আবার 3 এর পরে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 4 3 এর থেকে 1 বড়। আবার 5 এর পরে 6 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 6 5 এর থেকে 1 বড়। তাহলে একই রকম ভাবে তাহলে শেষ টার্ম তো ছিল আমার 2n-1, তাহলে তার থেকে 1 ঘর বড়, তাহলে +1 করতে হবে, তাহলে -1 +1 কেটে যাবে, রইল আমার 2n। তাহলে এতটা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু উপরে 2, 4, 6 দিয়ে গুণ করা হলো, তাহলে একই রকম ভাবে নিচেও যদি ভাগ করে দিতে হবে, তাহলে কেটে যাবে 2 × 4 × 6, 8 n সংখ্যক উৎপাদক পর্যন্ত। ক্লিয়ার? বাইরে থাকলো 2n। এবার উপরে দেখো যে অড গুলোকে, সরি অড না, মানে 1 থেকে আমি কি বললাম 2n সমান n+n, তাহলে প্রথম n কে আমি একসাথে লিখে দিলাম, তাহলে 1, 2, 3, 4, 5, 6 করে n পর্যন্ত লিখলাম। দেখো 1 এর পরে 2 আসে, 2 এর পরে 3 আসে, 3 এর পরে 4 আসে, 1 বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে n সংখ্যক তো লেখা হলো, এটা n টার্মস হলো। n এর পরে আর কতগুলো আছে দেখো, n এর পরে কি আছে n+1, কারণ 1 বাড়বে, n+2, n+3 করে চলে যাবে কত n সংখ্যক। তাহলে ফার্স্ট nটা হচ্ছে এই প্রথম n, আর এই n+1 থেকে n সংখ্যক উৎপাদক হচ্ছে সেকেন্ড n। টোটাল হয়েছে 2n। বোঝা যাচ্ছে 2n সংখ্যক পদ। তাহলে আর নিচে যে 2 × 4 × 6 × 8 এগুলো ছিল, এদেরকে আমি আবার 2 কে লিখলাম 2 × 1, 4 কে লিখলাম 2 × 2, 6 কে লিখলাম 2 × 3, এইভাবে চললো। আবার নিচের আবার এই পোর্শন থেকে আবার 2 বেরোবে, তাহলে সেই জন্য n সংখ্যক 2 বেরোবে, তাহলে 2n। পড়ে থাকবে কি কে, 1, 2, 3 n পর্যন্ত, তো সেটা হয়ে গেল n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আর উপরের যে এই যে 1 থেকে n পর্যন্ত গুণের আকারে লিখেছিলাম, তো এটাকেও আবার আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এই বাইরের 2n উপর নিচে কেটে যাবে, আর n ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি আমার এই যে n+1, n+2, n+3 ডট ডট n সংখ্যক উৎপাদক পর্যন্ত। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ছয়ের প্রশ্নে বলা হয়েছে যে রেলপথে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত 17টি স্টেশন আছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য যে কোনো স্টেশনে যাওয়া যাবে। তাহলে এই প্রশ্নে আমাদের n হয়ে গেল 17, আর হয়ে গেল 2, আর আমরা জানি n > r হয়, n এর মান r এর থেকে বড় অথবা সমান হয়। তাহলে 17p2, তা 17p2 মানে এটা কি সলভ করবো, নিচে 2 আছে, r এর মান 2, তাহলে 17 কে 2 ঘর লিখবো, তাহলে 17 প্রথম এলো, 1 ঘর কমছে 16, তাহলে 17 × 16 করলে 272 হয়। কারণ এখানে আমরা উইথাউট রিপিটেশনের কনসেপ্ট হচ্ছে, কারণ উইথাউট রিপিটেশন মানে কি, একাধিকবার ব্যবহার করা চলবে না। পরিষ্কার? এর বিকল্প পদ্ধতি হচ্ছে
বলছি 17টি স্টেশনের মধ্যে থেকে দুটি স্টেশনের বিন্যাস যত উপায়ে করা যায় নির্ণয় টিকিটের সংখ্যা তার সমান হয়। তাহলে বক্স মেথড দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এই দুটো স্টেশনকে আমি দুটো বক্স করলাম, অর্থাৎ আর হচ্ছে 2, সেজন্য দুটো বক্স। এবার ধরো 17টি যেহেতু স্টেশন আছে, তার প্রথম অপশন হচ্ছে 17টি উপায়ে আমি ফিল করতে পারি প্রথম বক্সটি। ঠিক আছে, যেহেতু উইদাউট রিপিটেশন, কারণ একবার যে আসবে সে সেকেন্ড টাইম আসতে পারবে না। 17টির মধ্যে একটি ডিজিট প্রথমে এই প্রথম ঘরটাকে পূরণ করে দিল, তাহলে সেকেন্ড ঘরের জন্য আমার অপশন কতটা থাকলো, একটা অপশন কমে গেল, অর্থাৎ 16টা হয়ে গেল। তো 16 × 17 যেহেতু একসাথে হচ্ছে ব্যাপারটা, তাহলে গুণ হচ্ছে 16 × 17 করলে 272 হয়। 7-এর দাগে প্রশ্ন করা হয়েছে মন্ডে শব্দটির সমস্ত অক্ষর নিয়ে কটি শব্দ গঠন করা যায়। তারপরে প্রশ্ন করা হয়েছে এদের মধ্যে কটি শব্দ এন দিয়ে আরম্ভ হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। তাহলে প্রথম উত্তরটি করি। এখানে আমাদের এন কত, এন হচ্ছে 6 আর হচ্ছে 6, কারণ এন হচ্ছে 1 2 3 4 5 6, আর যেহেতু সমস্ত সংখ্যা নিতে হবে তাহলে আরটাও 6। এরপরে মন্ডে শব্দ 6টি অক্ষর আছে এবং অক্ষরগুলি বিভিন্ন, যখনই বিভিন্ন হবে তখন এন টু দি পাওয়ার আর হয় যখন উইথ রিপ্লেসমেন্ট, সরি উইথ রিপিটেশন, আর যখন উইথাউট রিপিটেশন হয় তখন এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়। তো এখানে আমরা এই উইথাউট রিপিটেশনের সূত্রটি কাজে লাগাবো। তাহলে 6p6, কারণ 6টি থেকে 6টি সবগুলো নেওয়া হচ্ছে, তো 6p6 সমান 6 ফ্যাক্টোরিয়াল হয়, সলিউশন হয় 720। 6 5 4 3 2 1 গুণ করলে হয় আমাদের উত্তর হয় 720। এটা হচ্ছে সূত্র, যে এন সংখ্যক থেকে যখন আমি এন আর আর যখন দুটোই সমান হয়ে যায় তখন হয় এন ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। এখানে দেখো উপরে 6, এন হচ্ছে 6, নিচে আর হচ্ছে 6, দুটো সমান, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। কারণ নিচে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যে হয়, এখানে যেহেতু দুটো সমান তো নিচে 0 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, তাই না? 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, তাহলে আলটিমেট রেজাল্ট আমাদের 6 ফ্যাক্টোরিয়াল হয়। এবার পরের প্রশ্ন করা হয়েছিল যে এদের মধ্যে কটি শব্দ এম দিয়ে আরম্ভ হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। তাহলে প্রথমে আমি বার করি যে এম দিয়ে শুরু হবে, এবং প্রথমে বার করি এম দিয়ে শুরু হবে, তারপরে বার করবো এম দিয়ে শুরু হবে এবং ওয়াই দিয়ে শেষ হবে। তাহলে ওই দুটোকে বিয়োগ করলেই আমি পেয়ে যাবো যে এম দিয়ে শুরু হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। তাহলে ধরো আমার এন তো 6টি, এন তো 6 আর হচ্ছে 6। এবার ধরো এম যখন আমি প্রথমে বসিয়ে দিলাম, তাহলে এমটা ব্লক হয়ে গেল, তাহলে এমটাকে বাদ দিয়ে দাও। তাহলে বাকি কতগুলো ঘর পড়ে আছে? 5টি। আর কতগুলো লেটার পড়ে আছে? 5টি। তাহলে কত, এই বাকি যে 5টি ঘর আছে, এই 5টি ঘরে 5টি লেটারকে আমি 5p5 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারি। এর মান হচ্ছে 120। ক্লিয়ার? এটা হলো এম দিয়ে শুরু হচ্ছে শুধু। এবারে এখানে দেখো এম দিয়ে শুরু হচ্ছে এবং ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তাহলে প্রথমে এম দিয়ে শুরু হচ্ছে ওয়াই দিয়ে শেষ হচ্ছে, মানে প্রথম ঘরে লাস্ট ঘর ব্লক করে দিলাম। তাহলে বাকি ঘর কতগুলো পড়ে আছে? 1 2 3 4, আর লেটারও পড়ে আছে 4টি, তাহলে 4p4 সমান 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কি, এই 4টি ঘরে 4টি বাকি লেটারকে সাজাতে পারি 24 রকম উপায়ে। তাহলে এম দিয়ে শুরু হবে এমন হচ্ছে 120, এম দিয়ে শুরু হবে ওয়াই দিয়ে শেষ হবে এমন সংখ্যা হচ্ছে 24। তাহলে এম দিয়ে আরম্ভ হবে ওয়াই দিয়ে শেষ হবে না, এর সংখ্যা কত? এই দুটো বিয়োগ করে দাও, 120 মাইনাস 24 সমান হয়, উত্তর হবে 96। 8-এর প্রশ্নে আমাদের বলা হয়েছে জাতের সর্বোৎকৃষ্ট ও নিকৃষ্টতম পরীক্ষার খাতা দুটি কখনোই পাশাপাশি অবস্থান না করে এমন ভাবে 12টি পরীক্ষার খাতা মোট কত রকমের সাজানো যায়। এখানে আমি ক্যালকুলেশন সুবিধার জন্য আমি সর্বোৎকৃষ্টকে কপি 1 ধরলাম, C1, আর নিকৃষ্টতম খাতাকে C2 ধরলাম, অর্থাৎ কপি 2। এবারে বলছে যে কখনোই পাশাপাশি অবস্থান না করে, তাই প্রথমে পাশাপাশি অবস্থান করিয়ে বার করি কতগুলো হচ্ছে। ধরে নিচ্ছি যে C1 এবং C2 পাশাপাশি অবস্থান করছে, তাহলে C1 C2 যখন পাশাপাশি অবস্থান করছে তখন দুটোকে নিয়ে আমি এক কাউন্ট করছি, একটা সাবজেক্ট ধরলাম। তাহলে বাকিগুলো কতগুলো হচ্ছে, টোটাল হয়ে গেল আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ফ্যাক্টোরিয়াল, কারণ 11টি এখন সাবজেক্ট হয়ে গেল 11টি, আর প্লেসও আছে 11, মানে এন সমান 11 আর আর সমান 11, তাহলে টোটাল হয়ে গেল আমার এন পি এন সমান আছে এন ফ্যাক্টোরিয়াল সমান 11 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আবার দেখো এইখানে আবার এই C1 C2 যে দুটো কপি আছে এরা আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যাস হয়, কারণ এই দুটোকে যদি ছোট ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে দুটো ঘর আছে, C1 এর একটা ঘর, C2 এর একটা ঘর, আর দুটো সাবজেক্ট আছে, তাহলে 2p2, তাহলে সেখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে পুরো ব্যাপারটা যখন একসাথে হচ্ছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর টোটালটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, তাহলে উত্তর হচ্ছে এখানে 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। এটা কি পেলাম আমরা, যখন কপি 1 কপি 2 একসাথে থাকে। তাহলে একসাথে থাকে না তখন কি হবে, টোটালটা থেকে একে বাদ দিয়ে দাও। তাহলে টোটালটা কত ছিল? টোটাল তোমার 12টা কপি ছিল। আমি যদি পুরো সব কন্ডিশন ভুলে যাই যে কতগুলো একসাথে থাকছে না থাকছে, যদি টোটালটা যদি ধরি 12টা সাবজেক্ট, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে টোটাল। এটা হচ্ছে এই যে 12 ফ্যাক্টোরিয়াল, মানে 12p2 আর কি, অ্যাকচুয়ালি মেন কথা 12p2। তাহলে সেখান থেকে 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, আর মাইনাস 2 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল যেটা এখন পেলাম,
এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটাই পেয়ে যাবো যে দুটি পাশাপাশি না রেখে 12টি খাতাকে 12 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারি। ক্যালকুলেশন করো, এখান থেকে আমরা এই 12 ফ্যাক্টোরিয়ালকে আমরা 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, সেরকম আমরা 12 ফ্যাক্টোরিয়ালকে 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর মাইনাস 2 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, দেখো দুটোতে 11 ফ্যাক্টোরিয়াল কমন, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তাহলে 12 মাইনাস 2 করলে 10। এটাই হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে কস্টিং শব্দের অক্ষরগুলিকে কত বিভিন্ন উপায়ে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণ দুটি একত্রে থাকে, তারা কখনো একত্রে না থাকে, তারা সর্বদা অযুগ্ম স্থান থাকে। এখানে আমাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে কস্টিং শব্দে এন হচ্ছে 7, কারণ 7টি লেটার আছে, আর দেখতে হবে এগুলো সবাই কিন্তু ভিন্ন, আর ভিন্ন হলে এন ফ্যাক্টোরিয়াল বা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়। ক্লিয়ার? এবারে বলেছে যে স্বরবর্ণ দুটি একত্রে থাকবে, স্বরবর্ণ দুটি একত্রে যদি থাকে তাহলে ও আর আই হচ্ছে এখানে স্বরবর্ণ, একে আমি একটা ইউনিট হিসেবে ধরলাম, তাহলে বাকি যেগুলো পড়ে আছে তাহলে সি এস টি এন জি টোটাল যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 6, তাহলে 6p6 হচ্ছে, কারণ ঘর 6টি, আর 6 হয়ে গেল, আর 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 হচ্ছে এনটাও 6 হয়ে গেল, কারণ এখানে সমস্ত গুলোকে ইউজ করতে হবে, তো তাহলে 6p6, তাহলে নিচে 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে উত্তর, তাহলে 720 হলো এটা। আবার দেখা যাচ্ছে যে ও আই এরা আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজানো যায়, মানে 2p2 সমান 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে এখানে দুটো ঘর আর দুটো লেটার, নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছে দুরকম ভাবে। তাহলে ব্যাপারটা যেহেতু একসাথে চলছে, তাহলে 720 ইন্টু 2 করলে হয় 1440। এটা হচ্ছে প্রথম উত্তর, অর্থাৎ স্বরবর্ণ দুটি একত্রে থাকে। তারা কখনো একত্রে থাকে না, টোটালটা থেকে বিয়োগ করে দাও একে। টোটাল কত? টোটাল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, কারণ আমার n সমান 7 আর সবাই ভিন্ন, তাহলে সমস্ত গুলোকে যদি আমি নিয়ে বিন্যাস করি তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হয়। আর মাইনাস 1440 যেটা এখন পেলাম, তাহলে বিয়োগ করে দাও 3660। এটা হচ্ছে তারা কখনো একত্রে থাকে না। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন বলছে তারা সর্বদা অযুগ্ম স্থান থাকে। এবার দেখো অযুগ্ম স্থান মানে কি, এই যে ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফিফথ, সেভেন, মানে অযুগ্ম স্থান কটা আছে? 4টি। আর ভাওয়াল কটা আছে? দুটো। তাহলে এই 4টা ঘরে আমাকে ভাওয়াল ফিট করতে হবে, তাহলে কত? 4p2 সলিউশন করে 12। এবার এই যখন ভাগগুলো যখন এখানে অযুগ্ম স্থানে বসছে, তাহলে কনসোনেন্টও আছে। কনসোনেন্ট ধরো আমি এই তৃতীয় ঘরে ওকে বসালাম, আর এই ফার্স্ট ঘরে আই কে বসালাম, তাহলে এই দুটো যখন ফিক্স হয়ে গেল, ঘর কটা পড়ে আছে? 1টা 2টো 3টে 4টা 5টা, আর লেটারও পড়ে আছে 5টা, তা 5p5 সমান 5 ফ্যাক্টোরিয়াল সমান 120। ব্যাপারটা যেহেতু একসাথে চলছে সেই জন্য 12 ইন্টু 120 সমান 1440। মাথায় রাখবে এখানে শুধু একটা কনসেপ্ট দেওয়া ছিল, মানে কন্ডিশন দেওয়া ছিল যে ভালগুলো অযুগ্ম স্থানে বসবে, কিন্তু এটা বলা নেই যে কনসোনেন্ট গুলো, কনসোনেন্টকে নিয়ে কিছু বলা নেই, তারা যেখানে কিছু বসতে পারে। তাহলে 5p5 সমান 5 ফ্যাক্টোরিয়াল সমান 120। 10এর প্রশ্নে বলা হয়েছে যে সিন্ডিকেট শব্দটির অক্ষরগুলির মধ্যে থেকে 4টি অক্ষর নিয়ে বিন্যাস করা হলে কতগুলি বিন্যাসে? প্রথম প্রশ্ন বলা হয়েছে কোনো স্বরবর্ণ থাকবে না, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে। তাহলে দেখো এখানে আমাদের n সমান হচ্ছে 9, আর সবাই কিন্তু ভিন্ন, আর ভিন্ন হলে আমাদের হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে উইদাউট রিপিটেশনের কনসেপ্ট। এর প্রথম প্রশ্ন করা হয়েছে কোনো স্বরবর্ণ থাকবে না। তাহলে কোনো স্বরবর্ণ থাকবে না মানে কি, আমি কনসোনেন্ট থেকে যখন আমি আহ, নেব, যখন সমস্ত কনসোনেন্ট দিয়ে যখন 4টা ঘরকে ফিল আপ করবো, তখনই আমার এই উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমাদের কনসোনেন্ট আছে 6টি, তাহলে n হচ্ছে 6 আর হচ্ছে 4, তাহলে 6p4, 6p4 সলিউশন করো, দেখো 360 আসে। আবার বক্স মেথডে যদি করি আমি, তাহলে n সমান যখন 6 আছে, তাহলে আর যেহেতু 4 সেই জন্য আমি 4টা বক্স আমি আঁকলাম। তাহলে n হচ্ছে 6, তাহলে প্রথম ঘরকে ফিল করার জন্য আমার 6 রকমের অপশন আছে। ঠিক আছে, এবারে যখন একটা অপশন দিয়ে যখন প্রথম ঘরটা ফিল হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে, তখন সেকেন্ড ঘরের জন্য একটা কম অপশন থাকবে, কারণ একটা তো ফার্স্ট ঘরে বসে গেল, কারণ এখানে উইদাউট রিপিটেশন একবার যে বসে যাবে সে আর সেকেন্ড টাইম আসতে পারবে না। তো সেই জন্য 6 5 4 3 গুণ হয়ে গেল, দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা 360 উত্তর পাই। তাহলে কি পেলাম? কোনো স্বরবর্ণ থাকবে না। এখানে মেন কনসেপ্ট হচ্ছে যেহেতু বলেছে যে কোনো স্বরবর্ণ থাকবে না, সেই জন্য আমরা সমস্ত স্বরবর্ণগুলোকে বাদ দিয়ে শুধু আমরা ওই কনসোনেন্ট গুলোকে আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম। ক্লিয়ার? এবারে বলছে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে। একটি স্বরবর্ণ থাকবে মানে, আগে দেখো এখানে টোটাল নাম্বার পারমিটেশন কত? np4, কারণ এখানে n হচ্ছে 9 আর r হচ্ছে 4, তাহলে টোটাল নাম্বার পারমিটেশন হচ্ছে np4। এখান থেকে আমরা 360 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হচ্ছে 2 6 6 4। ঠিক আছে, কারণ কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে। তাহলে কোনো স্বরবর্ণ থাকবে না সেটা যদি আমি বিয়োগ করে দিই টোটালটা থেকে, তাহলে সেখানেই হবে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে। কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে মানে কি, একের বেশিও থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন চেয়েছে যে কমপক্ষে। তাহলে এই টোটালটা থেকে যখন 360 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 2664। এটাই আমাদের উত্তর। আমাদের এই 11 থেকে প্রশ্ন করা হয়েছে যে কোনো দুজন বালিকা পাশাপাশি না বসে কত বিভিন্ন রকমে 8 জন বালক ও 5 জন বালিকা এক সারিতে আসন গ্রহণ করতে পারে। তাহলে দেখো এখানে 5 গার্লসকে আমি লিখেছি G1 G2 G3 G4 G5,
আর 8 বয়েজকে লিখেছি B1 B2 B3 B4 B5 B6 B7 B8। ক্লিয়ার? এবারে বসাও, তাহলে B1 B2 B3 B4 B5 B6 B7 8 বসালাম। এবারে এই মাঝে একটা করে মেয়ে বসবে, ঠিক আছে? তাহলে মাঝখানে ঘর হচ্ছে 7খানা, আর শুরুতে একটা আছে আর শেষে একটা আছে, এইখানেও কিন্তু মেয়েগুলো বসবে। তাহলে 7 দিয়ে 9টা ঘর হয়, ঠিক আছে? এবারে দেখো ফর গার্লস, মেয়েদের ক্ষেত্রে ক্যালকুলেশন কি, 9টা প্লেস হয়ে গেল, 9টা আর হয়ে গেল, 9টা প্লেস হয়ে গেল, আর মেয়ের সংখ্যা আছে 5টি। তাহলে 9p5, ঠিক আছে, কারণ ওই 9টা প্লেসের মধ্যে ওই 5টা মেয়েকে সাজাতে হবে। তাহলে 9p5 সমান 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। আবার একই টাইমে আবার ছেলেদের যে ক্যালকুলেশনটা, ছেলেদের হচ্ছে 8 প্লেসেস আর 8 বয়েজ, তাহলে 8p8 সমান 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পুরো ব্যাপারটা যখন একসাথে চলছে সেজন্য গুণ করা হচ্ছে। তাহলে উত্তর হবে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। আমাদের 12 প্রশ্নতে বলা হয়েছে যে 3, 4, 0, 5, 6 অঙ্কগুলির সাহায্যে 10 এবং 100-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যায় যেখানে কোনো সংখ্যায় একটি অঙ্ক কেবল একবার ব্যবহার করা যাবে। অর্থাৎ এটি আমাদের উইথাউট রিপিটেশনের কনসেপ্ট, অর্থাৎ একটি কোনো সংখ্যায় একটি অঙ্ক কেবল একবার ব্যবহার করা যাবে, অর্থাৎ উইথাউট রিপিটেশনের কনসেপ্ট। ক্লিয়ার? এবার দেখো 10 থেকে 100-র মধ্যে সংখ্যা মানে সেটা 2 ডিজিট সংখ্যা হবে, মানে 2 অঙ্কের সংখ্যা হবে। আবার মনে রাখতে হবে যে এখানে শূন্য আছে আমাদের, এই শূন্যকে প্রথম ঘরে বসানো চলবে না, কারণ প্রথম এই দশকের ঘরে যদি শূন্য বসে যায় তাহলে আমাদের এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ধরো আমাদের 2 অঙ্কের যেহেতু সংখ্যা তৈরি করতে হবে, তাহলে দুটো ঘর করলাম, একক এবং দশক, আর সংখ্যা আছে আমাদের 5টি শূন্যকে নিয়ে, ঠিক আছে? তাহলে এই দুটো ঘরে 5টি সংখ্যাকে আমি 5p2 সমান 20 রকম ভাবে আমি সাজাতে পারি। এরপরে শূন্য দিয়ে শুরু হচ্ছে এমন সংখ্যা কতগুলি আছে, ধরো প্রথম ঘরে যদি শূন্য বসে যায় তাহলে ক্যান্সেল করে দাও প্রথম জায়গাটাকে, তাহলে আর বাকি প্লেস পড়ে আছে একটি, আর সংখ্যা পড়ে আছে 4টি। তাহলে 4p1 সমান হচ্ছে 4। উত্তর হচ্ছে আমাদের এই 4টি সংখ্যা এমন হবে যেখানে আমাদের শূন্য দিয়ে শুরু হবে, তাহলে এগুলো এক অঙ্কের হয়ে গেল, তাহলে এগুলো বাদ দিতে হবে। টোটাল হচ্ছে 20টি, আর সেখান থেকে এক অঙ্কের হচ্ছে, অর্থাৎ শূন্য দিয়ে শুরু অঙ্ক হচ্ছে 4টি, তাহলে দুটো বিয়োগ করে দাও, উত্তর হবে 16। আমাদের 13 দাগে প্রশ্ন করা হয়েছে যে 0, 1, 4, 5, 6 এবং 7 অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। এই নতুন সংখ্যাগুলির কোনো একটিতেও উপরিউক্ত কোনো অঙ্ক একের বেশি ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ এটা উইথাউট রিপিটেশনের কনসেপ্ট, ঠিক আছে? বলে দিয়েছে প্রশ্নে। এবার দেখো এখানে এন হচ্ছে 6, আর অড সংখ্যা কোনগুলো, মানে বিজোড় সংখ্যা কোনগুলো, 5, 7 এবং 1। কারণ এই 5, 7, 1কে আমরা এককের ঘরে বসাবো, তাহলেই হচ্ছে টোটাল যে সংখ্যাটা তৈরি হয় সেটা আমাদের বিজোড় সংখ্যা হবে। তাহলে একবার 5 দিয়ে ক্যালকুলেশন করবো, একবার 7 দিয়ে ক্যালকুলেশন করবো, এবার 1 দিয়ে ক্যালকুলেশন করবো, অর্থাৎ আমাকে 3টে স্টেপে আমাকে অঙ্কটা করতে হবে। আবার মাথায় রাখতে হবে যে এবার শূন্য দিয়ে, শূন্যও আছে এখানে, তাহলে শূন্যকে এই এই পজিশনে শূন্যকে আনা চলবে না, তাহলে তো সংখ্যা ছোট হয়ে যাবে, কারণ আমাকে 6 অঙ্কের বানাতে হবে বলে দিয়েছে। এবারে দেখো কেস 1, 5 দিয়ে ক্যালকুলেশন করছি, যখন 5কে যখন আমি এককের ঘরে বসালাম তাহলে কটা ঘর পড়ে আছে, 5টা ঘর পড়ে আছে, আর 5টা ডিজিট পড়ে আছে, তাহলে 5p5 সমান 5 ফ্যাক্টোরিয়াল। এবারে দেখো শূন্য যদি প্রথমে চলে আসে, তাহলে সে শূন্য দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ এমন সংখ্যা কতগুলো আছে, দেখো 0 আর 5-এর পজিশন যেহেতু ফিক্স হয়ে গেল, তাহলে ওগুলো বাদ দিয়ে দাও, তাহলে পড়ে আছে 4টি ঘর, 4টি ঘর পড়ে আছে, আর 4টি সংখ্যা পড়ে আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল করলেই তো যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে মানে আসল উত্তরগুলো হবে, ঠিক আছে? তাহলে এবার এটা হলো কেস 1, এটা হলো আমরা এককের স্থানে 5কে রেখে ক্যালকুলেশন করলাম। একই রকম ভাবে এই এককের স্থানে আমরা 7কে রেখে ক্যালকুলেশন করব, আবার একই স্থানে আবার এককের স্থানে 1কে রেখেও সেম ক্যালকুলেশন করব। তাহলে এই যে ক্যালকুলেশন কেস 1 এর যে ক্যালকুলেশনটা করেছি এটা আমার 3 টাইমস রিপিট করবে, 3বার হবে, অর্থাৎ আমাকে 3 দিয়ে গুণ করলেই আমার উত্তর। তো এটা এখানে এটা বলছে এই যে 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা তিনটে ক্ষেত্রে সেম, ঠিক আছে? আর যেহেতু 3বার ক্যালকুলেশন হচ্ছে সেজন্য ইন্টু 3, তাহলে 3 ইন্টু, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 3 2। এবার দেখো এখানে এগুলো গুণ করে দিলে 120, এটা 24, বিয়োগ করে দিলে 96, 96 ইন্টু 3 করলে 288। 14 দাগে আমাদের প্রশ্ন করা হয়েছে যে 1 2 3 4 5, 1 2 3 4 5 সংখ্যাগুলি কোনোটিকে একই সংখ্যায় একাধিকবার ব্যবহার না করে 300-র চেয়ে বড় কতগুলি জোড় সংখ্যা গঠন করা যায়। এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দিয়ে দিয়েছে। কি কি কন্ডিশন দিয়েছে? এখানে হচ্ছে n সমান 5, আর 5টি হচ্ছে পৃথক পৃথক আছে। তারপরে উইদাউট রিপিটেশন, অর্থাৎ একাধিকবার ব্যবহার না করে।
আর গ্রেটার দেন 300 অর্থাৎ 300 থেকে বড় বানাতে হবে এবং জোড় সংখ্যা তৈরি করতে হবে। এতগুলো কনসেপ্ট দেওয়া আছে। তাহলে প্রথম জিনিসটা ভাবো, কেস ওয়ান ধরছি আমি, তাহলে টোটাল আছে 5টা সংখ্যা, তাহলে সর্বোচ্চ আমি 5 অঙ্কের তৈরি করতে পারবো। আর বলেছি 300 থেকে বড়, তাহলে 300 থেকে 5, 3 অঙ্কের থেকে 5 অঙ্ক, তিন, একবার 3 অঙ্কের ক্যালকুলেশন করবো, একবার 4 অঙ্কের ক্যালকুলেশন করবো, একবার 5 অঙ্কের ক্যালকুলেশন করবো। কেস ওয়ান হচ্ছে 3 অঙ্কের ক্যালকুলেশন করবো। যখন 3 অঙ্কের ক্যালকুলেশন করবো তখন এককের ঘরে 2 অথবা 4 বসবে, কারণ জোড় করতে হবে। আর ওই শতকের ঘরে 3 অথবা 4 অথবা 5 বসাতে পারি, এবার বসিয়ে যায়। একবার 2 কে বসিয়ে ক্যালকুলেশন করবো, একবার 4 কে এককের ঘরে বসিয়ে ক্যালকুলেশন। যখন 2 কে আমি এককের ঘরে বসিয়েছি তখন এই শতকের ঘরে 3 আসতে পারে, তার একটা ঘরে পড়ে থাকে, তো 3p1 = 3। আবার যখন 2 কে এককের স্থানে রেখে 4 যখন শতকের ঘরে চলে এলো তখন 3p1 = 3। আবার যখন 2 এককের ঘরে আছে তখন শতকের ঘরে 5 বসলো, তাহলে 3p1 = 3, যোগ করে দাও 9টি। আবার এককের ঘরে আবার দেখো যখন 4 বসছে তখন আমি এই শতকের ঘরে 3 বসতে পারে। আবার যখন এককের ঘরে 4 বসছে তখন সেকেন্ড ক্ষেত্রে শতকের ঘরে 5 বসতে পারে। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 4 কে বাদ দিয়ে দিলাম, কারণ 4 বাদ দিচ্ছি কারণ 4 তো এককের ঘরে চলে এসেছে, আর যেহেতু বলেছি উইদাউট রিপিটেশন, সেই জন্য 4 যেহেতু এককের ঘরে বসেছে সে আর প্রথম ঘরে আসবে না। সেই জন্য যখন 4 দিয়ে যখন ক্যালকুলেশন করছি তখন আমি শুধু শতকের ঘরে 3 এবং 5 বসাচ্ছি। তাহলে এইভাবে পেয়ে গেলাম 6। তাহলে যেহেতু এখানে অথবা কনসেপ্ট আছে, অথবা থাকলে যোগ হয়, অর এর কনসেপ্ট এলে আমরা যোগ করি, তাহলে এই 9 এবং 6 আমরা যোগ করে দেবো। দেখো এটাই এখানে করা হয়েছে, এটাই করা হয়েছে এখানে, যে 300-র চেয়ে বড় 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা হচ্ছে 9 প্লাস 6 করলে 15টি। এটা গেল কেস ওয়ান থেকে 15টি পেলাম। কেস টু, কেস টু হচ্ছে 4 অঙ্কের ডিজিট, 4 ডিজিটের আমি 4টা অঙ্ক থাকবে আর কি, 4টা ডিজিট থাকবে। তাহলে তখন এখানেও সে জোড় করতে হবে, তাহলে এককের ঘরে একবার 2 দিয়ে ক্যালকুলেশন করবো, একবার 4 দিয়ে ক্যালকুলেশন করবো। যখন 2 দিয়ে ক্যালকুলেশন করছি এর প্রথম ঘরে চেক করা দরকার নেই, কারণ এখানে যাই বসা বড় হয়ে যাবে, কারণ 4 অঙ্কের হয়ে গেছে। তার 4p3 = 24। একই রকম ভাবে যখন 4 কে আমি এককের ঘরে বসাচ্ছি সেখানে 4p3 = 24। যেহেতু এখানে অর কনসেপ্ট আছে যোগ হবে, তাহলে যোগ করে দাও। তাহলে এটাই এখানে বলা হয়েছে যে সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা সংখ্যা হচ্ছে 24 + 24 = 48টি। 4 অঙ্কের হয়ে গেলে 24টি, 3 অঙ্কের পেলাম, 4 অঙ্কের পেলাম। এবার 5 অঙ্কের ক্যালকুলেশন করব। কেস 3, জোড় করতে হবে, সেজন্য এককের ঘরে 2 নিয়ে একবার ক্যালকুলেশন করবো, একবার এককের ঘরে আমরা 4 নিয়ে ক্যালকুলেশন করবো। আর যেহেতু এটা 5 অঙ্কের হয়ে গেছে, যাই বসাও না কেন এককের ঘরে সেটা 300 থেকে বড় হয়ে যাবে, সেই জন্য আর উপর এই পোর্শন গুলোকে আর দেখার দরকার নেই। তাহলে দেখো 2 এককের ঘরে বসে গেছে, তাহলে কটা ঘর পড়ে আছে, 1টা 2টো 3টে 4টা, আর সংখ্যাও 4টা পড়ে আছে, তাহলে 4p4 = 24। একই রকম ভাবে যখন এককের ঘরে যখন 4 হচ্ছে সেম ক্যালকুলেশন, এখানে 24, তাহলে 24 + 24 করে দাও, তাহলে 48টি, কারণ এখানেও অরের কনসেপ্ট। এবার 3টে ক্ষেত্রে যোগ করে দাও, 3 অঙ্কের হচ্ছে 15টি হলো, 4 অঙ্কের হলো 48টি হলো, আর 5 অঙ্কের হলো 48, টোটাল যোগ করলে হচ্ছে 111। এটাই আমাদের উত্তর। 15 দাগে আমাদের প্রশ্ন করা হয়েছে যে 2, 3, 4, 5, 7 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। এটি একটি নতুন টাইপের অঙ্ক, এখানে আমাদের সমষ্টি বের করতে হবে। আগে দেখো এখানে n কত, n হচ্ছে 5, আর 5টি ডিজিট কিন্তু পৃথক পৃথক আছে। দেখো 2, 3, 4, 5, 7 রিপিটেশন নেই, কিন্তু এখানে আমরা উইদাউট রিপিটেশন কনসেপ্ট আমরা ইউজ করব। এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ধরো আমাদের n সমান 5 আছে, তো তো সমস্ত ডিজিট যদি আমি নিই, সব থেকে বড় তো আমি 5 অঙ্কেরই সংখ্যা তৈরি করতে পারবো, তাই না? এবারে ধরো এটা এককের ঘর, দশকের ঘর, শতক। ধরো 2 যদি এই শতকের ঘরে থাকে, ধরো 2 এই শতকের ঘরে বসলো, তাহলে এটা ফিক্স হয়ে গেল, তাহলে 2 কে বাদ দিয়ে দাও। তাহলে ঘর কতগুলো পড়ে আছে, 1টা 2টো 3টে 4টা, 4টা ঘর পড়ে আছে। আর 2 একটা সংখ্যা ইউজ হয়ে গেছে, তাহলে n সমান 4, আর ঘরও আছে 4, অর্থাৎ r সমান 4, তাহলে 4p4 = 24। আবার দেখো 2 তো আবার এককের ঘরে তো আসতে পারতো, 2 কে যদি আমি এককের ঘরে বসাই তখনও সেই 1, 2, 3, 4 চারটি ঘর পড়ে থাকে, আর 4টি সংখ্যা পড়ে থাকে, কারণ টোটাল 5টা সংখ্যা, 2 তে বসে গেল, তাহলে বাকি সংখ্যা 4টা, আর ঘরও 4টা, তাহলে n আর r দুটোই 4, তাহলে 4p4 = 4 তো এখানে যেটা বলতে চাইছি যে 2 এই এককের ঘরেও আসতে পারে, দশকের ঘরেও আসতে পারে, শতক, প্রত্যেকটি ঘরে সে 2 আসতে পারে। আর কতবার করে আসবে, 24 বার করে। বোঝা গেল? 24 করে আসে। এবারে মজার বিষয় হচ্ছে 2 যেমন প্রত্যেকটি ঘরে 24 বার করে আসতে পারে, সেরকম 3ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসতে পারে, 4ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসতে পারে,
5ও প্রত্যেকটি ঘরে 24 বার করে থাকতে পারে এবং 7ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসতে পারে। বোঝা গেল? এটাই এরা বলে দিয়েছে এখানে। এরপরে দেখো বলছে যে সুতরাং প্রত্যেকটি স্থানে প্রাপ্ত অঙ্ক সমূহের সমষ্টি নির্ণয় করো। আগে সমষ্টি বার করি। ধরো আমরা উদাহরণ হিসেবে আমরা এককের ঘরের নিচ্ছি। ধরো এই এককের ঘরে এখানে তো 2ও আসে 24 বার, 3ও আসে 24 বার, 4ও আসে 24 বার, 5ও আসে 24 বার, 7ও আসে 24 বার। তাহলে 24টা আমার কমন নিয়ে নিলাম, কারণ প্রত্যেকটা ডিজিট 4 বার করে 24 বার করে আছে। 24 যখন কমন নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে থাকে, 2 3 4 5 7, তাহলে এগুলো ক্যালকুলেশন করো, আমাদের পাবো হচ্ছে 504। বোঝা গেল? তাহলে এই এককের ঘরে যে সংখ্যাগুলো আসবে তাদের যে সমষ্টি সেটা হচ্ছে 504। একইভাবে আমি কি বললাম, প্রত্যেকটি ঘরেই কিন্তু 2 3 4 5 7 24 বার করে আসবে, তাহলে এখানেও সমষ্টি, এই দশকের ঘরেও সমষ্টি হবে 504, শতকের ঘরেও 504, একই জিনিস রিপিট হবে প্রত্যেকটি ঘরে ঘরে। বোঝা গেল? এরপরে আমাদের ভ্যালুটা বার করতে হবে। সমষ্টি তো পেয়ে গেলাম 504, ভ্যালু বার করবো। দেখো এককের ঘর মানে কি, 10⁻0 তো, এটা সমান 1। তাহলে এই 504কে 1 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি 504। সেকেন্ড ঘরে 10⁻1 এই 10 দিয়ে গুণ করে 504কে, তাহলে এই ভ্যালু পেয়ে যাবো, তাহলে 5040। একই রকম ভাবে 10 স্কোয়ার, 10 কিউব, 10⁻4 দিয়ে প্রত্যেকটি ঘরে 504কে গুণ করে যাও, তাহলে আমরা প্রত্যেকটি ঘরে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। শেষে সবগুলো যোগ করে দাও, এটাই আমাদের উত্তর। 16 দাগের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাসাসিনেশন শব্দটির অক্ষরগুলিকে কত বিভিন্ন রকমে বিন্যাস করা যায়, এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কতগুলি বিন্যাসে 4টি এস একত্রে থাকবে না, এটা সেকেন্ড প্রশ্ন। কতগুলি বিন্যাসে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে, এটা তৃতীয় প্রশ্ন। ঠিক আছে, এটি কিন্তু আগে যতগুলো অঙ্ক করলাম সেখানে এন ছিল পৃথক পৃথক, আমি এই জন্য বারবার বলছিলাম, কিন্তু এখানে দেখো এন কিন্তু পৃথক নয়। দেখো এ 3 বার আছে, এস 4 বার আছে, আই 2 বার আছে, এন 2 বার আছে, তো এন রিপিট হচ্ছে ভিতরে, তো এটা আলাদা টাইপের অঙ্ক। তো এখানে একটা সূত্র আগে করেছিলাম আমরা, যে এরকম থাকলে এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল করেছিলাম আমরা, কারণ ওই পি একটা টাইপের হবে, কিউ আর একটা টাইপের হবে, আর একটা টাইপের হবে। তাহলে দেখো এখানে এখানে হচ্ছে এ 3 বার আছে, এস 4 বার আছে, আই 2 বার আছে, এন 2 বার আছে, পরিষ্কার? তাহলে টোটাল উপরে এন ফ্যাক্টোরিয়াল কত, এন হচ্ছে আমাদের 13, এন 13 হয়ে গেল। আর নিচে দেখো এই 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এস 4 বার আছে, 3 বার এ আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল, আর দুটো এন আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর দুটো আই আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করো, কিছু একটা বেরোবে, এটা হচ্ছে, এটা আমাদের উত্তর বেরোবে সলিউশন করলে। ঠিক আছে, এবারে বলছে যে 4টি এস কে একটি অক্ষর ধরলে মোট অক্ষর সংখ্যা হয় 10টি। ঠিক আছে, তার কারণ এই যে বক্সে আমি বুঝিয়ে দিয়েছি যে 4টি এস কে একসাথে রাখলাম। একসাথে থাকার কনসেপ্ট আমি আগে করেছি যে যেগুলো একসাথে থাকতে চাই সেগুলোকে 1 ইউনিট হিসেবে কাউন্ট করতে হয়। তাহলে 4টা এস কে 1 ধরলাম, তারপরে কাউন্ট করে গেলাম 10 পর্যন্ত। তাহলে এখানেও হবে 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই এন ফ্যাক্টোরিয়ালের মান। ঠিক আছে, এবার দেখো এ 3 বার আছে সেজন্য নিচে 3 ফ্যাক্টোরিয়াল, আর আই 2 বার আছে সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর এন 2 বার আছে সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে এস রাও তো নিজেদের মধ্যে অল্টারনেট হয়, কিন্তু এটিকে আমরা কিছু লিখছি না এই কারণে, কারণ এস হচ্ছে এখানে 4টি আছে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে না, কারণ এস 4 বার রিপিট হচ্ছে, তাহলে কেটে গেলে তো 1 হয়ে যায়, সেই জন্য এই ক্ষেত্রে না লিখলেও চলে। এবারে বলছি যতগুলি বিন্যাসে এস একত্রে থাকবে না তার সংখ্যা কত, তাহলে টোটালটা থেকে বিয়োগ করে দাও একে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে, উত্তর হচ্ছে এটি। এরপরে বলছে যে প্রদত্ত শব্দটিতে 6টি স্বরবর্ণ আছে। ঠিক আছে, তো এদেরকে একসাথে রাখছি, তাহলে দেখো এই 3টি এ, দুটো আই ও এরা একসাথে থাকতে চাই, তাহলে এই টোটালটাকে আমি একটা ইউনিট ধরলাম আর বাকিগুলো কাউন্ট করলাম, তাহলে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। এবার এখানে দেখো এস আছে 4 বার সেই জন্য দেখো 4 ফ্যাক্টোরিয়াল নিচে, আর এন আছে 2 বার সেই জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে 840। আবার দেখো যে এই স্বরবর্ণগুলো 3টা এ, দুটো আই ও এরা নিজেদের মধ্যে আবার অল্টারনেট হয়ে থাকবে। এবার দেখো নিয়ম কি, টোটাল হচ্ছে 6টি, হলো 6টি লেটার আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে দেখো এ 3 বার আছে সেজন্য 3 ফ্যাক্টোরিয়াল, আর আই আছে 2 বার সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে সলভ করলে পাবো 60। এবার ব্যাপারটা যেহেতু একসাথে চলছে সেজন্য 840 আর 60কে আমরা গুণ করব, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাবো উত্তর হচ্ছে 50400। 17 প্রশ্ন বলা হয়েছে যে স্বরবর্ণ দুটি সর্বদা একত্রে রেখে কনস্ট্যান্ট শব্দের অক্ষরগুলিকে কত রকমের বিন্যাস করা যায়। ঠিক আছে, স্বরবর্ণ দুটি সর্বদা একত্রে রেখে, তাহলে এখানে দেখো ডায়াগ্রামটি দেখো, এখানে স্বরবর্ণ দুটি হচ্ছে ও এবং এ, এদেরকে একসাথে রাখলাম, যেহেতু একসাথে থাকতে চাই সেজন্য একে আমরা ধরলাম 1 ইউনিট।
বাকিগুলোকে কাউন্ট করো 2 3 4 করে 7 পর্যন্ত গেল। টোটাল এন হচ্ছে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে দেখো এন দুটো আছে, টি দুটো আছে, তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, তাহলে 1260। আবার লক্ষ্য করো এখানে এ ও আর এ নিজেদের মধ্যে তো আবার 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে অল্টারনেট হতে পারে, কারণ এখানে 2p2, কারণ এখানে হচ্ছে দেখো ও আর এ এন তো পৃথক পৃথক, তাই না? এন হচ্ছে পৃথক পৃথক আর উইদাউট রিপিটেশন, কারণ একটি লেটার একবারই আসছে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান এন ফ্যাক্টোরিয়াল, তাই না? অর্থাৎ তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে যেহেতু পুরো ব্যাপারটা একসাথে চলছে, তাহলে এখানে আমাদের 2 ইন্টু এদিকে 1260, 2520 আমাদের উত্তর। 18 দাগে প্রশ্ন করা হয়েছে যে অযুগ্ম অঙ্কগুলিকে যুগ্ম স্থানে রেখে এই সংখ্যাটির অঙ্কগুলির সাহায্যে কতগুলি বিভিন্ন 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে, তাহলে আগে দেখলাম 9 অঙ্ক বিশিষ্ট, তাহলে 9টি আমি ঘর এঁকে নিয়েছি এখানে, তাহলে 9 অঙ্ক বিশিষ্টতে এখানে কতগুলো আমার ইভেন প্লেস আছে, মানে যুগ্ম স্থান কতগুলো আছে? এই যে ই গুলো লিখেছি, ই ফর ইভেন, তাহলে 4টি হচ্ছে, তার মানে 4টি আমার যুগ্ম স্থান আছে। ঠিক আছে, এবার দেখো এই যে ডিজিটটি দেওয়া আছে, এই ডিজিটে আমার ইভেন মানে যেগুলো যুগ্ম সংখ্যা কোনগুলো আছে, যুগ্ম অঙ্কগুলো আছে দেখো 2 2 8 8 8, আর অড গুলো হচ্ছে 3 3 5 5। প্রশ্ন করেছে আমাকে অযুগ্ম অঙ্কগুলিকে যুগ্ম স্থানে রাখতে হবে। অযুগ্ম অঙ্ক কতগুলো আছে আমার? 4টি। আর যুগ্ম স্থান কটি আছে? 4টি। ঠিক আছে, তাহলে 4p4, তাহলে 4p4 কে কিভাবে সাজিয়ে দেখো, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এই অর্ডে দেখো দুটো 3 আছে আর দুটো 5 আছে, সেই জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হয়েছে। সলিউশন করে 6 আসবে। একই রকম ভাবে যখন 4টি অযুগ্ম অঙ্ক বসে গেল, তখন বাকি কটি পড়ে আছে যুগ্ম অঙ্ককে অবশিষ্ট 5টি স্থানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল সমান 10 রকম বিন্যস্ত করতে পারি। কারণ দেখো নিচে 3 ফ্যাক্টোরিয়ালটা কেন আসছে, কারণ দেখো 3টে 8 আছে, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে কারণ এখানে দুটো 2 আছে। সলিউশন করে দেখো 10 আসবে। আর পুরো ব্যাপারটা যেহেতু একসাথে চলছে, সেই জন্য দেখো এই 6 আর এই 10 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে 60 হচ্ছে আমাদের উত্তর। যে 3 4 4 0 3 5 4 অঙ্কগুলির সাহায্যে 10 লক্ষের চেয়ে বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়। এবার দেখো 10 লক্ষের থেকে বড় মানে সেটি 7 অঙ্ক বিশিষ্ট হবে, তাহলে আমি 7টি ঘর রাখলাম। ঠিক আছে, আবার দেখো এখানে 3 দুবার আছে আর 4 3 বার আছে, তাহলে সূত্র অনুযায়ী আমাদের এন ফ্যাক্টোরিয়াল কত হবে? এন তো এখানে 7, তাই না? তাহলে এন হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে যেহেতু 3 দুবার আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর 4 যেহেতু 3 বার আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট এই 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল সংখ্যা গঠন করা যাবে। আবার লক্ষ্য করো এখানে আবার শূন্য আছে, শূন্যকে আমি এই প্রথম ঘরে বসানো চলবে না। ঠিক আছে, প্রথম ঘরে যদি শূন্য বসে যায়, তাহলে এবার একটা সংখ্যাকে বাদ দিয়ে দাও, তাহলে কতগুলো ঘর পড়ে থাকে? 6টি ঘর পড়ে থাকে। তাহলে একই সূত্র এখানে, তাহলে উপরে হয়ে গেল 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে হয়ে গেল এই যে 3 যেহেতু দুবার আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর 4 যেহেতু 3 বার আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে শূন্য দিয়ে আরম্ভ হচ্ছে এমন সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার টোটাল যে সংখ্যাগুলো আছে সেখান থেকে এই শূন্য দ্বারা সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, কারণ শূন্য যদি সামনে চলে আসে তাহলে এক ঘর তো ছোট হয়ে যাবে। তাহলে বিয়োগ করে দাও, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সলিউশন করলে আমরা পাবো 360। এটাই আমাদের উত্তর। 20 থেকে প্রশ্ন করা হয়েছে যে 10টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 4টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে একটি নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বদাই থাকবে। দেখো এখানে 10টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 4টি করে নিয়ে মোট বিন্যাস সংখ্যা কত? 10p4। তাহলে একে সলিউশন করো, তাহলে হচ্ছে 5040। তাহলে 10টি থেকে যখন 4টি বস্তু, 10টি বিভিন্ন বস্তু থেকে যখন একযোগে 4টি করে নিয়ে মোট বিন্যাস হচ্ছে 5040। এবারে হচ্ছে একটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, তাহলে একটি নির্দিষ্ট বস্তু কখনো থাকবে না মানে 10টি বস্তু ছিল, একটি থাকবে না, তাহলে কত হবে? এখানটাতে 9 হয়ে যাবে, 10 মাইনাস 1 করে এটা 9 হয়ে যাবে। তখন 9টি থেকে 4টি বস্তুর বিন্যাস করতে হবে, তাই না? 9p4, 9p4 করলে হচ্ছে 3024। ঠিক আছে, এটা হচ্ছে কি যেসব বিন্যাসে নির্দিষ্ট বস্তুটি কখনোই থাকবে না। ঠিক আছে, তাহলে সর্বদা থাকবে, তাহলে কি হবে? টোটাল থেকে একে বিয়োগ করে দাও। অতএব যেসব বিন্যাসে একটি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে তার সংখ্যা হচ্ছে 5040 মাইনাস 3024 সমান হচ্ছে 2016।
21 দাগে বলা হয়েছে যে 20টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 9টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে 4টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, আর 2 হচ্ছে কখনোই থাকবে না। তাহলে এখানে আমাদের n হচ্ছে 20, r হচ্ছে 9, m হচ্ছে 4। তাহলে এই সর্বদাই থাকবে এর সূত্র হচ্ছে rpm ইন্টু n মাইনাস m p r মাইনাস m। এরপরে এই সূত্রে তোমরা আর এম এন মাইনাস এম আর মাইনাস এন মান পুট করে দাও, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো বসালে হচ্ছে 9p4 ইন্টু 16p5, এটি আমাদের উত্তর। ঠিক আছে, একে আমরা অন্যরকম ভাবে বুঝতে পারি। ধরো কি বলা হয়েছে যে কুড়িটি কুড়িটি বস্তুর মধ্যে থেকে 9টি বস্তুর বিন্যাস সংখ্যায় 4টি নির্দিষ্ট সর্বদা থাকবে, এবং 20টি বিভিন্ন স্থানের মধ্যে 4টি নির্দিষ্ট স্থান সর্বদা 9 জন ব্যক্তির মধ্যে থেকে 4 জন দ্বারা ভর্তি করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 4টি নির্দিষ্ট স্থান 9 জনের মধ্যে থেকে 4 জনকে ফিল আপ করতে হবে, তার মানে 9p4। ঠিক আছে, যখন এই 4টি ঘর যখন ফিল আপ হয়ে গেল 9 জন থেকে, তাহলে 20 জন থেকে 20 জনের এবার তাহলে বাকি কজন পড়ে থাকে, তাহলে বাকি ঘর কটি? বাকি ঘর হচ্ছে 16টি, কারণ টোটাল ঘর ছিল 20টি ঘর ছিল, 20টির মধ্যে তো 4টি ইউজ হয়ে গেল, তাহলে 16। আর 9 জন তো এখানে 9 জনের মধ্যে থেকে তো এখানে 4 জন বসলো, তাহলে বাকি কত পড়ে থাকে? তাহলে 5, তাই না? 4 জন ব্যক্তি তো বসে গেল, 4 জন ব্যক্তি বসে যাওয়ার পরে আর বাকি কজন পড়ে থাকে? তাহলে 5 জন। তাহলে এই বাকি যে ঘরগুলো আছে সেগুলো যে ফিল আপ করতে হবে কত? 16p5। তো অ্যাকচুয়ালি এটাই 9p4, প্রথমে বেরিয়ে গেল 9p4 ইন্টু 16p5, এটি যেহেতু দুটো পুরো কেসটা যেহেতু একসাথে চলছে সেই জন্য আমরা এখানে গুণের চিহ্ন হচ্ছে। ঠিক আছে, আর একটা প্রশ্ন করা ছিল সেকেন্ড, যে যেসব বিজনেসে 4টি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। 4টি বস্তু থাকবে না মানে কি? টোটাল ছিল 20টি, 20 থেকে 4টি থাকবে না, মানে 20 মাইনাস 4 সমান 16। তাহলে 16p9 সলিউশন করলে হবে 16 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, এটাই উত্তর। আর সূত্র ছিল আমাদের n মাইনাস এম পি আর। আমাদের 22 দাগে প্রশ্ন করা হয়েছে যে একটি ব্যক্তির নামের মধ্যে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে একটি অক্ষর একাধিকবার এবং অন্য অক্ষরগুলি প্রত্যেকটি একটি করে আছে। যদি তার নামের অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে 6720 হয়, তবে এক ধরনের অক্ষরটি কতবার আছে? তাহলে মনে করো এই ব্যক্তির নামের মধ্যে এক ধরনের অক্ষরটি এক্স বার আছে, এক্স বার আছে ধরে নিলাম, ধরে এক্স বার আছে, সুতরাং তার নামের 8টি অক্ষরগুলি সবগুলি একত্রে নিয়ে বিন্যাস কত? 8 ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল, কারণ টোটাল হচ্ছে 8টি আছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেহেতু একটা টাইপ হচ্ছে এক্স বার বিট আছে সেজন্য এটা হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এবারে এই 8 ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল সমান দেওয়া আছে 6720। এটিকে সলিউশন করো, দেখো এখানে হবে এক্স ফ্যাক্টোরিয়াল সমান আসবে 6 সমান 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল সমান যদি 3 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এক্স সমান 3। এই 3ই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন করা হয়েছে যে 5, 6, 7, 8, 0 অঙ্কগুলির কোন অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 4 দ্বারা বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? দেখো, একাধিকবার ব্যবহার না করে অর্থাৎ তাহলে উইদাউট রিপিটেশন, এখানে n হচ্ছে 5, ক্লিয়ার। আবার বলেছে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে আমাকে এই শেষ দুটি ঘর চেক করতে হয়, তাই না? কারণ একক আর দশকের ঘরে চেক করতে হয় যে ওটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এবার দেখো, তাহলে এটাই যদি হয় তাহলে শেষ দুটো ঘরে কে কে বসতে পারে? 0, 8, 8, 0, 6, 0, 5, 6, 6, 8, 7, 6 এরা বসতে পারে। এবার দেখো প্রথম তিনটে কেস নিচ্ছি, অর্থাৎ 0, 8, 8, 0, 6, 0 নিচ্ছি এই একক আর দশকের ঘরে। দুটো ডিজিট যখন এখানে বসে গেল তখন কটা ঘর পড়ে আছে? একটা, দুটো, তিনটে, আর সংখ্যাও পড়ে আছে তিনটে। তাহলে 3p3, যেন 3 ফ্যাক্টোরিয়াল, 3p3, 3p3 সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? এরপরে যেহেতু তিনটে কেস হচ্ছে, একবার 0, 8 এর জন্য, একবার 8, 0 এর জন্য, একবার 6, 0 এর জন্য, সেই জন্য একে 3 দিয়ে গুণ করে দাও। সেই জন্য 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল সমান 18 হয়ে গেল। এবার দেখো বাকি তিনটে যখন এই একক আর দশকের ঘরে যখন এই 56, 68 আর 76 বসবে, তখন দেখো শূন্য কিন্তু সামনে ঘরেও চলে আসতে পারে। তাহলে কি করতে হবে? ধরো এই একক আর দশকের ঘরে দুটো সংখ্যা বসে গেল, তাহলে কটা ঘর পড়ে আছে? তিনটে ঘর আর তিনটে সংখ্যা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আবার যখন শূন্য যখন এখানে বসে আছে, শূন্য দিয়ে যখন শুরু হচ্ছে তাহলে তখন কটা ঘর পড়ে থাকে? তাহলে দুটো ঘর আর দুটো সংখ্যা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এবারে শূন্য দিয়ে যখন শুরু হচ্ছে সেগুলো তো ছোট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো সেই জন্যই হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল, সমান 4। এবারে দেখো যেহেতু তিনবার হচ্ছে, একবার হচ্ছে 56-এর জন্য একবার, 68-এর জন্য একবার, 76-এর জন্য একবার, সেই জন্য ইন্টু 3, তাহলে হচ্ছে 12 হয়ে গেল। টোটাল কেস তাহলে কতগুলো হচ্ছে আমাদের?
তাহলে নির্ণয় 4 দ্বারা বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 18 প্লাস 12 সমান হচ্ছে 30। 24 দাগে প্রশ্ন করা হয়েছে যে 1 2 3 4 অঙ্কগুলির সাহায্যে 10,000-এর চেয়ে ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা গঠন করা যায়। একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা চলবে। তাহলে এটা উইথ রিপিটেশনের কনসেপ্ট, আর উইথ রিপিটেশন হলে আমাদের সূত্র হয় n টু দি পাওয়ার r। এখানে হচ্ছে n হচ্ছে আমাদের 4, ঠিক আছে। এবারে বলছে যে স্পষ্টতই 10,000-এর চেয়ে ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক অথবা 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে। 1 অঙ্ক বিশিষ্ট 4টি সংখ্যা হতে পারে কারণ 4টি বিভিন্ন অঙ্ক প্রদত্ত আছে, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে একটি ঘর যেহেতু, তাহলে 4 টু দি পাওয়ার 1 হয়ে গেল, তখন 4 হয়ে গেল, তাই না। এবার যখন 2 অঙ্ক বিশিষ্ট হবে তখন হবে 4 টু দি পাওয়ার 2, তাহলে এই 4 4 16 হয়ে গেল। আর যখন 3 অঙ্ক বিশিষ্ট হবে তখন 4 টু দি পাওয়ার 3, সেই জন্য 64 হয়ে গেল। এবার যখন 4 অঙ্ক বিশিষ্ট হবে তখন 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে, সেই জন্য 256 হয়ে গেল। তাহলে টোটাল করে দাও, তাহলে 4 প্লাস 16 প্লাস 64 প্লাস 256 সমান 340। আমাদের 25 থেকে প্রশ্ন করা হয়েছে যে দুটি বিভিন্ন পুস্তকের 3টি করে খণ্ড এবং অন্য 3টি বিভিন্ন পুস্তকের 2টি করে খণ্ড আছে। একই পুস্তকের খণ্ডগুলি পাশাপাশি রেখে কত রকমের পুস্তকগুলিকে একটি তাকে সাজানো যায়, ঠিক আছে। এবার তোমরা দেখো এখানে যদি প্রত্যেকটি মানে দেখো A1 A2 A3 হচ্ছে একটা বইয়ের 3টে খণ্ড, এটাকে আমি একটা বই ধরলাম। আবার B1 B2 B3 3টে খণ্ড, একে আবার একটা বই ধরলাম। C1 C2 দুটি খণ্ড, একে আবার একটি বই ধরলাম। D1 D2 দুটি খণ্ড, একে একটি বই ধরলাম। E1 E2 দুটি খণ্ড, একে একটি বই ধরলাম। এইরকম করে ধরলে দেখো একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা বই হয়, ঠিক আছে। এবার এদের মধ্যে দেখো আবার এই A1 A2 A3 এই 3টে খণ্ড আছে, নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল রূপে অল্টারনেট হয়। আবার B1 B2 B3 এরা নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল রূপে গণ্য হয়। কোথা থেকে আসছে এটা? এই 3p3, কারণ তিনটে ঘর আর তিনটে বই আছে, মানে n3 আর r হচ্ছে 3, তাহলে 3p3 সমান 3 ফ্যাক্টরিয়াল। এরকম ভাবে B1 B2 B3 থেকে 3 ফ্যাক্টরিয়াল হয়, C1 C2 থেকে 2 ফ্যাক্টরিয়াল হয়, D1 D2 থেকে 2 ফ্যাক্টরিয়াল হয়, E1 E2 থেকে 2 ফ্যাক্টরিয়াল হয়। বোঝা গেল? এবারে দেখো প্রত্যেকটি বই যদি প্রত্যেকটি খণ্ডকে যদি একটা করে বই ধরা হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি পুস্তক। তাহলে 12টি পুস্তকের নির্ণয় বিন্যাস সংখ্যা কত? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যেগুলো পেলাম 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 5 ফ্যাক্টোরিয়াল কোথায় পেলাম? 5 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে দেখো প্রত্যেকটি খণ্ডকে যদি একই টাইপের খণ্ডগুলো যদি একটা করে বই দেওয়া হয়, তাহলে 5টি বই হয়েছিল, তাহলে 5টি বইয়ের বিন্যাস কত? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে সেই জন্য 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করা হয়েছে, উত্তর হচ্ছে 34560। আমাদের 26 থেকে প্রশ্ন করা হয়েছে যে মেঘ শব্দটির অক্ষরগুলি বিন্যাস করে যে সব শব্দ গঠিত হয় তাদের অভিধান অর্থাৎ ডিকশনারি নিয়ম সাজালে শব্দটির অভিধান মানে অবস্থান বা র্যাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। মেঘ শব্দের অক্ষরগুলিকে বিন্যস্ত করে যে সব শব্দ গঠিত হয় তাদের অভিধানের নিয়মে সাজানো হলে শব্দটির অবস্থান নির্ণয় করো, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, প্রথমে দেখো অ্যালফাবেটিক্যালি সাজাও। তাহলে অ্যালফাবেটিক্যালি মেঘকে সাজালে আমরা পাবো হচ্ছে A E K M। অ্যালফাবেটিক্যালি সাজালে এ প্রথমে আসে, তারপরে ই আসে, তারপরে কে আসে, তারপরে এম আসে। ক্লিয়ার? শব্দ হচ্ছে এম, তাহলে দেখো এম হচ্ছে এম আছে লাস্টে আছে, এম লাস্টে আছে, তাহলে আমাকে এ দিয়ে শুরু হচ্ছে এমন শব্দগুলোকে স্কিপ করতে হবে। তারপরে ই দিয়ে শুরু যে সমস্ত শব্দ সেগুলোকে স্কিপ করতে হবে। তারপরে কে দিয়ে যে শব্দ শুরু হবে সেগুলোকে স্কিপ করতে হবে। দেখো তাহলে এ যদি প্রথমে বসে, তাহলে এ বসে গেল, তাহলে এটা কেটে দাও। তাহলে কটা কটা সংখ্যা পড়ে আছে? 3টে সংখ্যা পড়ে আছে, 3টে ঘর পড়ে আছে, তাহলে 3p3 সমান 3 ফ্যাক্টোরিয়াল। আবার ই দিয়ে শুরু হচ্ছে যখন, তখনও একই রকম সিস্টেম। ই যেহেতু বসে গেল, একে বাদ দিয়ে দাও, 3টে ঘর 3টে সংখ্যা 3টে লেটার পড়ে আছে, তাহলে 3p3 সমান 6। আবার কে কে দিয়ে যখন শুরু হচ্ছে তখন 3টে ঘর আর 3টে লেটার পড়ে আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এ ই কে কে আমি স্কিপ করে দিলাম। এবার দেখো এম চলে এলো, এবার এম যখনই চলে এলাম এম এর ঘরে, তখন দেখো এম মিলে যাচ্ছে, কিন্তু যখনই এম তখন কেটে দেবো, কেটে দিলাম, তাহলে এম এম লিখলাম। যখনই কাটবো তখন আবার সে প্রথম থেকে কাউন্ট শুরু হবে, প্রথম থেকে কাউন্ট শুরু হবে। যখন এম কাটলাম, তাহলে এবার এ কে দেখছি এও মিলে গেল, তাহলে লিখে দিলাম, এ লিখে দিলাম। এবার এরপরে কে আসে? ই। ই যখনই লিখছি তখন দেখছি আর মিলছে না, তাহলে আর স্কিপ করে দাও। তাহলে এম এ ই দিয়ে শুরু হচ্ছে এমন আহ শব্দ হচ্ছে কতগুলো? একটা ঘর পড়ে আছে আর একটা লেটার পড়ে আছে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে পরে যাবো আবার, এম এ পর্যন্ত মিলে গেছে, ই এর পরে কে আসে? কে আসে, কে যখন এলো তখন দেখো মিলে যাচ্ছে, তখন কেটা কাটো, তাহলে ই একবারে বসে গেলো, তাহলে এম এ কে ই। তাহলে এরকম হচ্ছে একটি 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 1 প্লাস 1 করলে হচ্ছে 6 3 18 2 20। এটাই আমাদের উত্তর। এই 27 দাগে প্রশ্ন করা হয়েছে যে একটি শ্রেণীতে প্রত্যেক দিন
ছ ছ পিরিয়ড করে ক্লাস হয়। কত উপায়ে 5টি বিভিন্ন বিষয়কে প্রত্যহ বিন্যস্ত করা যেতে পারে? তাহলে মনে করো যে 5টি বিষয় এ বি সি ডি ই দ্বারা সূচিত হয়, যেহেতু 6টি পিরিয়ডে প্রত্যেকটিতে একটি বিষয় রাখতে হয়, সুতরাং প্রত্যহ একটি বিষয় দুবার নিতে হয়। যদি এ বিষয়টিকে দুবার নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ দুবার হলো, বি সি ডি ই, তাহলে বিষয়গুলি প্রতিদিন 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 360 উপায়ে বিন্যস্ত হয়। কারণ নিচে 2 ফ্যাক্টোরিয়াল এই কারণে হলো কারণ দুবার এ আছে, বোঝা গেল। এবারে আবার 5টি বিষয়ের একটি বিষয় দুবার নেওয়া যায় 5 রকমের। সুতরাং 5টি বিভিন্ন বিষয়কে 6টি পিরিয়ডে 5 × 360 সমান 1800 রকমে বিন্যস্ত। 18 থেকে প্রশ্ন করা হয়েছে যে 4টি বিভিন্ন রঙের বল এবং বলগুলির রঙের মতো একই রং বিশিষ্ট 4টি বিভিন্ন রঙের বাক্স আছে। কত বিভিন্ন উপায়ে একটি করে বল প্রত্যেক বাক্সে রাখা যায় যাতে কোনো একটি রঙের বল সেই রঙের বাক্সে না থাকে? তাহলে এখানে আমাদের এন সমান কত? এন সমান এখানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এর সূত্র হচ্ছে আমাদের এটি হচ্ছে সূত্র n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 - 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট প্লাস অফ -1 টু দি পাওয়ার n ইন্টু 1/n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে সূত্র। এখানে যেহেতু n সমান 4 আমাদের, তাহলে এখানে 4 বসিয়ে দাও। 4 বসিয়ে দাও, তো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? যেহেতু n সমান 4 সেজন্য 4 পর্যন্ত গেছি। তাহলে এবার দেখো 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1/1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এই মাইনাস এক প্লাস এক কেটে গেছে, সেই জন্য আমি এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখা শুরু করেছি। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 24, আর ভিতরটাকে সলভ করো, তাহলে পেয়ে যাবো 24 ইন্টু 3 আর 8 সমান হয়ে যাবে 9। এটাই উত্তর। 29 থেকে প্রশ্ন করা হয়েছে যে ইন্টারনেটের গোপন সাংকেতিক কোড 5টি অক্ষর অঙ্ক সমন্বয়ে গঠিত, যার প্রথম 3টি অক্ষর ও শেষ 2টি অঙ্ক। একই অক্ষর বা অঙ্ক একাধিকবার ব্যবহার করা চলবে না এবং অক্ষরগুলি সর্বদা একই হরফে হবে। কতগুলি বিভিন্ন প্রকারের সাংকেতিক গঠন করা যাবে? এটা কিন্তু আমাদের উইদাউট রিপিটেশনের কনসেপ্ট, এটা প্রশ্নই বলে দিয়েছে। এবার দেখো বলেছে যে প্রথম 3টে হচ্ছে লেটার হবে, তাহলে L1 L2 L3 লিখলাম 3টে ঘর, আর শেষ দুটো হচ্ছে নাম্বার 1 নাম্বার 2, মানে দুটো অঙ্ক থাকবে। এবার দেখো আমরা ইংরেজি অ্যালফাবেটে আমাদের 26টি লেটার থাকে, তাই না? সেটা 26টি থেকে তাহলে 3টে ঘর ফিল আপ করতে হবে, তাহলে 26p3। আবার 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হয়, তাহলে সেখানে হচ্ছে 10p2, কারণ দুটো ঘর আছে। তাহলে এই লেটার এবং সংখ্যা একসাথে বসছে, সেখানে টোটাল সিস্টেমটা গুণ হবে, আর আমাদের গুণ করলে উত্তর হবে আমাদের, এটি হচ্ছে উত্তর। 30 থেকে প্রশ্ন করা হয়েছে এ বি সি সমান 70 সমীকরণের সম্ভাব্য সকল প্রকার ধনাত্মক পূর্ণ সংখ্যার সমাধান সংখ্যা নির্ণয় করো। এবার দেখো 70কে আমরা লিখতে পারি 2 × 5 × 7, অথবা 1 × 7 × 10, অথবা 1 × 14 × 5, অথবা 1 × 2 × 35, অথবা 1 × 1 × 70। এবার দেখো আমরা একবার লিখছি এবিসি সমান লিখছি 1 7 10, একবার এবিসি সমান লিখছি 1 2 35, একবার এবিসি সমান হচ্ছে 1 14 5, একবার হচ্ছে এবিসি সমান হচ্ছে 1 1 7t, আর আগে একটা আছে এবিসি সমান হচ্ছে 2 5 7 আছে। এবার প্রত্যেকটি ক্ষেত্রে দেখো 3p3 করে হচ্ছে, 3p3 করে হচ্ছে, কিন্তু এই শেষে দেখো এখানে দেখো দুটো এক আছে, সেই জন্য হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3p3/2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটো এক দুবার রিপিট আছে। এবার সলিউশন করো। বৃত্তাকার বিন্যাস বা সার্কুলার পারমিউটেশন। এখনো পর্যন্ত বস্তুসমূহের বিন্যাস সম্পর্কিত আলোচনায় বস্তুসমূহ একটি রেখা বা সারি বরাবর কত বিভিন্ন রকমে বিন্যস্ত হতে পারে তাই নির্ণীত হয়েছে। বস্তুসমূহের এরকম বিন্যাসকে রৈখিক বিন্যাস বা লিনিয়ার পারমিউটেশন বলা হয়। কতগুলি বস্তুকে যদি একটি বৃত্ত বরাবর সাজানো হয় তবে বস্তুসমূহের বিন্যাসকে বৃত্তাকার বিন্যাস বা সার্কুলার পারমিউটেশন বলে। এই দুই রকম বিন্যাসের মধ্যে মূলগত পার্থক্য হচ্ছে রৈখিক বিন্যাসে দুটি প্রান্ত থাকে, কিন্তু বৃত্তাকার বিন্যাসে কোনো প্রান্ত থাকে না। তাহলে বৃত্তাকার বিন্যাসে কোনো প্রান্ত থাকে না, এই জন্য প্রথম ক্ষেত্রে বিন্যাস বস্তুসমূহের স্বতন্ত্র অবস্থান বা অ্যাবসলিউট পজিশনের উপর নির্ভর করে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বিন্যাস বস্তুসমূহের আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ পজিশনের উপর নির্ভরশীল। তাহলে আমরা বৃত্তাকার বিন্যাসে আমরা কি পাবো? আপেক্ষিক অবস্থান। ক্লিয়ার? তাহলে সুতরাং রৈখিক বিন্যাসে n সংখ্যক বিভিন্ন বস্তুকে n ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যাবে, এটা আগে আমরা পড়েছি। কিন্তু বৃত্তাকার বিন্যাসে একটি বস্তুর অবস্থানকে স্থির রেখে অবশিষ্ট n-1 সংখ্যক বস্তুকে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায় বলে n সংখ্যক বিভিন্ন বস্তুকে n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে একটি বৃত্ত বরাবর সাজানো যায়। এটি সে আগের মতো কনসেপ্ট, যে আগে যেটা করছিলাম না, যে
যে রেস্ট্রিকশন পারমিটেশন যেটা পড়ছিলাম, ধরো এস কে প্রথমে রাখতে হবে, তখন তাহলে বাকিগুলোর অ্যারেঞ্জমেন্ট কত, তখন এইটাকে কাউন্ট থেকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে এন এন একটা বাদ হয়ে গেল আর আরো একটা কমে গেল, তাহলে এই এই তিনটের মধ্যে আমাদেরকে এনপিআর বার করতে হতো। এই সেম কনসেপ্ট এটি। আবার এই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল রকম বিন্যাসে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, মানে ক্লকওয়াইজ সেদিকে ও তার বিপরীত মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকের বিন্যাস বিভিন্ন ধরা হয়েছে। এটা ইম্পর্টেন্ট। ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার দিকে যদি বিভিন্ন ধরা হয় তাহলে হয় এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। কিন্তু যে প্রশ্নে দুই বিন্যাস অভিন্ন ধরা হয়, মানে যদি ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরালে দুটো যদি সেম হয়, তো সেক্ষেত্রে বৃত্তাকার বিন্যাস কি হবে, হাফ অফ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে গেল সূত্র। যদি বৃত্তাকার দেওয়া হয় তাহলে হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যখন এই ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে বৃত্তাকার বিন্যাসটা পৃথক হবে। আর যদি একই হয়ে যায় তখন এই সূত্রটি কাজে লাগবে, হাফ অফ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো অঙ্ক দেখা যাক। 31 দাগের প্রশ্ন করা হয়েছে, কত বিভিন্ন রকমের 6জন বালককে বৃত্তাকারে বিন্যস্ত করা যায়। 6জন বালককে বৃত্তাকারে বিন্যস্ত করা যাচ্ছে মানে কি, একজনকে ফিক্স রাখতে হবে, যে কোনো একজনকে ফিক্স রাখতে হবে, আর তার সাপেক্ষে বাকিগুলোর বৃত্তাকার বিন্যাস বার করতে হবে। তাহলে 6জন, তো 6জনের মধ্যে যদি একজন যদি ফিক্স হয়ে যায় তাহলে পড়ে থাকে 5জন, তাহলে 5জনের তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে বৃত্তাকার বিন্যাস, আর 5 ফ্যাক্টোরিয়াল কত হয়, 120 হয় আমরা জানি। সেটাই বলেছে যে যেহেতু বৃত্তাকার বিন্যাসে আপেক্ষিক বিন্যাস বিবেচ্য, সুতরাং কোনো একজন বালক, মনে করো এ এর অবস্থান স্থির রাখলে অন্য 5জন বালককে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। এইভাবে এটা হয় 5 ফ্যাক্টোরিয়াল। আগে অনেকবার বলা হয়েছে বিন্যস্ত করা যায়। সুতরাং 6জন বালককে 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 সমান 120 রকম বৃত্তাকার বিন্যাস তো করা যায়। এটা হয়ে গেল 33 এর অঙ্ক। এটি একটা আলাদা কনসেপ্ট। এই ফুলের অঙ্ক, যে ফুলের যে মালার অঙ্কগুলো, এগুলো উল্টো দিয়ে ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিয়ে ঘোরালে কিন্তু সেম রেজাল্ট আছে, সেই জন্য একে হাফ দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো প্রশ্ন করেছে যে 5টি বিভিন্ন বর্ণের মুক্তোর সাহায্যে কত বিভিন্ন উপায়ে মালা গাঁথা যায়। ধরো এটা একটা মুক্তোর মালা বিভিন্ন বর্ণের, একে যদি তুমি ঘড়ি কাঁটার দিকে উপর ঘুরিয়ে পড়ো বা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরিয়ে পড়ো, রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে 5টি বিভিন্ন বর্ণের মুক্তকে 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4 3 2 সমান 4 মানে 24, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 এরকম উপায়ে বৃত্তাকারে বিন্যস্ত করা যায়। এতটা সেম ছিল। এবার যেহেতু ঘড়ি কাঁটার দিকে এবং বিপরীত দিকে বৃত্তাকার বিন্যাস হচ্ছে সেম হয়ে যায়, সেজন্য এটা হাফ দিয়ে ভাগ করতে হয়। তাহলে 24 রকম বিন্যাসের ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে সেদিকেও তার বিপরীত দিকে বিন্যাস বিভিন্ন ধরা হয়েছে, মানে এটা করার জন্য। এবার কিন্তু বিভিন্ন বর্ণের মুক্তোর মালার ক্ষেত্রে বিভিন্ন বর্ণের মুক্তোর মালা ঘুরিয়ে ধরলে ঘড়ি কাঁটার দিকে ও তার বিপরীত দিকের মুক্ত সমূহের ক্রম অভিন্ন হয়, সেই জন্য কি হচ্ছে হাফ দিয়ে গুণ করতে হয়। তাহলে হাফ ইন্টু 24 সমান 12, এটি হচ্ছে ওদের উত্তর। এবারে আরেকটি প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি গোল টেবিলের চারিদিকে 5জন ব্যক্তিকে কত বিভিন্ন রকমের সাজানো যায়। 5জন ব্যক্তিকে সাজানো হচ্ছে কার সাপেক্ষে, টেবিলের সাপেক্ষে। আগে একজনের সাপেক্ষে বসানো হচ্ছিল, কিন্তু এখানে হচ্ছে টেবিলের সাপেক্ষে, সেই জন্যই এই ক্ষেত্রে 5জন ব্যক্তিকে টেবিলের সাপেক্ষে বিন্যস্ত করতে হবে, তাদের পরস্পরের সাপেক্ষে নয়। তাহলে সূত্র কি হয়ে যাচ্ছে, আগে যেমন কি হতো, 5জনের মধ্যে একজনকে স্থির রাখতে হতো, সেই জন্য তো 4 ফ্যাক্টোরিয়াল হতো, কিন্তু এখানে কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই হবে, কারণ এখানে তোমার ওই টেবিলের সাপেক্ষে বসা হচ্ছে, এখানে রৈখিক বিন্যাস বিবেচ্য। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 120। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করলে 120, এটি আমাদের উত্তর। তাহলে এটি আমাদের আজকের পারমিটেশনের শেষ প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো এসএনদের বই থেকে আমরা ডিসকাস করলাম।